প্রাণীবিজ্ঞানের উদ্দীপক তোমরা সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারো না, এই জন্য আজকের ক্লাসে আমরা প্রতিটা টাইপের সম্ভাব্য যে উদ্দীপক আসতে পারে এবং সেগুলোকে আইডেন্টিফিকেশন আমরা করব। কেননা আমরা সিকিউ অনেক ভালোভাবে পড়ি, বাট আমরা উদ্দীপক আসলে কি চাইছে, কোন বৈশিষ্ট্য চাইছে, চিত্রটা আসলে কি, এবং বোর্ডে এত বাজে বাজে চিত্র দেয় যে চিত্রগুলো দিয়ে আসলে খুব বেশি বোঝা যায় না জিনিসটা আসলে কি। তো সবাইকে উদ্দীপক আইডেন্টিফিকেশনের আজকের ক্লাসে অনেক অনেক স্বাগতম। এই উদ্দীপক আইডেন্টিফিকেশনটা আমরা ঠিক গত বছর অর্থাৎ এইচএসসি 25 ব্যাচে স্টার্ট করছিলাম, সেটা শর্ট সিলেবাস ছিল। বাট এইবার আমরা প্রথমবারের মতো তোমাদের জন্য 26 ব্যাচে এবং 27 ব্যাচ 28 ব্যাচ সামনের যেই ব্যাচই হও না কেন তোমাদের জন্য পুরো যে সিলেবাসটা আছে 12টা অধ্যায়ের উদ্দীপকটা আমরা আইডেন্টিফিকেশন এবং প্রতিটা জায়গায় কি তোমরা দেখবা, কি চিত্র থাকে, কি বৈশিষ্ট্য থাকে, সবগুলো সুন্দরভাবে গুছায় আনছি, যেন অ্যাটলিস্ট উদ্দীপকটা আইডেন্টিফাই করে আমার নাম্বারটা নিশ্চিত হয়। ওকে, সো আমরা আমাদের আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসটা শুরু করতে পারি। আমি সুন্দরভাবে তোমাদের এই পিডিএফগুলো সাজাই দিছি, তোমরা চাইলে কমেন্টে গিয়ে পিডিএফটাও নিতে পারো, অথবা যদি মনে হয় আমার সাথে আগাবা তাহলে আমি আজকের ক্লাসে তোমাদের সাথে এটা আগাচ্ছি। এবং 26 ব্যাচের সাথে এটা আমার অফিসিয়ালি শেষ ক্লাস। তোমাদের সাথে আমার চিত্রের ক্লাস গেছে, সিকিউর এখানে কনসেপ্ট গেছে, এমসিকিউর আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন্সগুলো দিয়ে দিছি। লাইক এখন আমি চাইছি যে 1-2 দিনের লং ক্লাস না দিয়ে স্মল কিছু ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখাটাকে বুস্ট আপ করার। ওকে, সো সেম ভাবে আমরা আজকে তোমাদের সাথে আমার 26 ব্যাচের সাথে শেষ একটা ক্লাস, সেটা হচ্ছে উদ্দীপক আইডেন্টিফিকেশন। তো আমরা ডিরেক্টলি শুরু করি আজকের ক্লাসটা। প্রথম কথা হচ্ছে সিলোমের কেসে কিছু কথাবার্তা আসবে। দেখো তোমাদের এখানে যে ছবি আছে, দুইটা লেয়ার এখানে আছে, মাঝখানে কিছু দেয়া নেই, মানে এই মাঝখানে কোনো জায়গা নেই, সেটা হচ্ছে সিলোমবিহীন। ঠিক আছে, এ যেটা বি হচ্ছে কোনটা, বি হচ্ছে মাঝখানে আমাদের কাছে কি আছে, এটা মিজোরার্মাল অঙ্গ থাকে মেইনলি এখানে, এটাকে আমরা বলি হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত। আর ফাইনালি যে দেখো লেয়ার যেগুলো আছে, লেয়ার অর্থাৎ ব্রিজিং ক্রিয়েট করছে, তখন আমি দেখা বুঝবো কি এটা প্রকৃত সিলোমযুক্ত। এই সিলোমের পার্টটা শেষ। পরিফেরার ক্ষেত্রে ইউজুয়ালি যেরকম স্পঞ্জের ছবি দেয়া থাকে, ছবি হিসেবে দেয়া থাকলে, আর যদি বৈশিষ্ট্য হিসেবে দেয়া থাকে বলা হয় এটা ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল মানে কি, অস্টিয়া বা হচ্ছে ছিদ্র আছে, স্পঞ্জ নামে পরিচিত এটাকে, এবং সরলতম গঠনের প্রাণী, এই হচ্ছে কথা। উদাহরণটা হিসেবে স্পঞ্জই আসলে দিয়ে থাকে। নিডারিয়ার ক্ষেত্রে কি থাকে, নিডারিয়ার ক্ষেত্রে তোমাদের মেইনলি হচ্ছে যে হাইড্রা আছে না, হাইড্রার হচ্ছে ছবিটা দেয়া থাকে, বলা হয় দ্বিস্তরী প্রাণী, সমুদ্রের রেইন ফরেস্ট প্রবাল গঠন করে, এবং সিলেন্ট্রন থাকে, এই যে মাঝখানের যে অঞ্চলটা সিলেন্ট্রন, এটা আসলে অধ্যায় 2-এ বেশি আসে, অধ্যায় 1 থেকে কম দেয় এটা। নেমাটোসিস বা নিডোসাইটের ছবি দিয়ে দেয়, আমরা কিছুক্ষণ পরে দেখবো অধ্যায় 2-এ গিয়ে নেমাটোসিস নিডোসাইট কি। উদাহরণ হিসেবে হাইড্রা এবং জেলিফিশটা ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে। প্লাটিহেলমিনথিস যেটা, প্লাটিহেলমিনথিসে তোমাদের কি থাকে, এই যে এটাকে বলা হয় শিখা কোষ। মাথায় রাখবা শিখা মানে কি, শিখা মানে শিখাতে আমরা হচ্ছে এই যে ধরো একটা শিখা কোষ, এটার উপর দিয়ে কি রান্না করতেছি, রান্না করি না, রান্না করে কোথায় খাই, প্লেটে খাই না, তাহলে মাথায় রাখবা শিখা কোষ দিয়ে রান্না করে প্লেটে খাই। তাহলে শিখা কোষ কোথায় পাওয়া যাচ্ছে, আমাদের প্ল্যাটিহেলমিনথিসে পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং উদাহরণ কি কি আছে, ফিতা কৃমি বা যকৃত কৃমি যেটা আমরা আসলে বলি, যে যকৃত কৃমি যেটা, সো এইটাকে আসলে দেখবা কি এইটার ক্ষেত্রে এরকম মাথাটা একটু এরকম থাকে, মাথাটা এরকম থাকার পরে এরকম ভাবে সেটা হচ্ছে চলে যায়। এবং মাথায় রাখবা যে এইটা যখন তুমি দেখবা, এটা হচ্ছে এরকম গোল টাইপের থাকে না, এটা হচ্ছে কি থাকে, চ্যাপ্টা টাইপের থাকে। গোল টাইপের থাকে হচ্ছে আরেকটা, এটা দেখবা যদি চ্যাপ্টা বা ফিতা কৃমি এই ওয়ার্ডগুলো বলে, গোল কৃমিটা পরেরটাই আসবে। আমরা একটু এখানে আসি নেমাটোডার কেসে। নেমাটোডা আসলে মেইনলি গোল কৃমি। এখন এইটার কয়েকটা টাইপের হচ্ছে ছবি আসে, একটা হচ্ছে তোমার কোনটা, এই যে এরকম এস শেপ দিয়ে এই যে এরকম থাকে, তোমাদের আমি চিত্রের ক্লাসে যেরকম দেখাইছিলাম না, এইটা এটা নেমাটোডার কেসে আসে। অপ্রকৃত সিলম, এটা তোমরা জানো যে এটা অপ্রকৃত সিলম পাওয়া যায়, গোল বা সূত্রকৃমি বলা হয়, র্যাপ্টেরিফর্ম বা মাইক্রোফাইলারি এখানে পাওয়া যায়। এবং যদি তোমাকে বলা হয় গোদরোগ হয়, গোদরোগ, ঠিক আছে, গোদরোগ এখান থেকে আসলে মেইনলি তোমাদের হয়। এবার যদি আমাদের কাছে চলে আসে হচ্ছে এই যে এটা, যেটা আঁকাটা তুমি বললাম, এটাই আসলে মেইনলি আসে। মলাস্কার ক্ষেত্রে দেখবা যে মেন্টল নামক পর্দা দিয়ে আবৃত থাকে, রেতি জিহবা এই ওয়ার্ডটা বলে, কাইটিন নির্মিত জিহবা। ওকে, আর এরপরে উদাহরণ কি, শামুক, শামুক, ঝিনুক। এখন কথা হচ্ছে ঝিনুকতে আমরা এই যে এটা হচ্ছে ঝিনুক, শামুক হচ্ছে কি, ওই যে এটা আস্তে আস্তে হেঁটে যায়। ওকে, শামুক হচ্ছে এটা। আর অক্টোপাস যেটা, অক্টোপাসও কার মধ্যে পড়ে, অক্টোপাস হচ্ছে এই যে আমাদের এই পর্বের মাঝখানে পড়ে। মাথায় রেখো অক্টোপাসটা কার মধ্যে পড়ছে, অক্টোপাসটা কিন্তু এর মাঝখানে। সো এটা যদি কঠিন আসে তখন অক্টোপাসটা তোমাদের দিয়ে দিবে। সো আশা করি চিত্রটা বুঝতে পারছো, যে এটা কি, এটা হচ্ছে ঝিনুক, এটা হচ্ছে কোনটা, ঝিনুক, এটা হচ্ছে শামুক। ওকে, এবার আসো হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে কি, এটা একটা রেচন অঙ্গ টাইপ অফ অ্যানেলিডার ক্ষেত্রে। এবং এইটা আসলে কি, এটার নাম হচ্ছে নেফ্রিডিয়া, এবং নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। তুমি এটা কিভাবে আঁকবা, যদি কোনো চিত্রের মাঝখানে দেখো এরকমই কৃমির মতো, বাট এখানে কি আছে এরকম আঙুলের মতো, আমাদের আঙুলে কিরকম থাকে, কর থাকে না 1 2 3 4 5, এরকম করের মতো আছে, এটা বুঝবে অ্যানেলিডা বা আঙুলের মতো। ওকে, সেটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়িত, খণ্ডকযুক্ত, এই জন্য এটাকে সেগমেন্টাল অর্গান বলা হয়, প্রতি সেগমেন্টে এই অর্গানটা থাকে। এবার হচ্ছে উদাহরণ কি, কেঁচো এবং হচ্ছে জোক, কেঁচো এবং হচ্ছে জোক। তো এইটা যেটা, এটা হচ্ছে আমাদের কাছে কেঁচো। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে মাথার লম্বা একটা অংশ এরকম আছে, দেন সেটা আসছে, এবং দেখো এখানে কি আছে, বিভিন্ন খণ্ড আছে। সো খণ্ড দেখেই কিন্তু তুমি আলাদা করতে পারবা যে ভাই কোনটা আমাদের ফিতা কৃমি, কোনটা এটা, আর কোনটা হচ্ছে আমাদের কাছে গোল কৃমি।
সো এটা কিন্তু তুমি মোটামুটি ধরতে পারবা। আর যদি কেঁচো আর জোকও বলে, জোকের ক্ষেত্রে জিনিসটা কি, জোকের ক্ষেত্রে মাথাটা আরেকটু মোটা থাকে, জোকের ক্ষেত্রে মাথাটা হচ্ছে আরেকটু মোটা থাকে, এটা মাথায় রাখবা। বাট তোমাদের এইটাই মেইনলি আসে। আর্থ্রোপোডা যদি বলা হয় যে এটা কক্সাল গ্রন্থি থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মালপিজিয়ান নালিকা থাকে। মালপিজিয়ান বডি কাদের ক্ষেত্রে থাকে, এই যে আমাদের ক্ষেত্রে ম্যামেলিয়ান্স যারা আছে, মালপিজিয়ান বডি, আমাদের বডি আছে না, এটা ওদের তো বডি নেই, কেন ওরা ছোটখাটো থাকে, মানে স্যান্ডেল দিয়ে বাড়ি দিলে তেলাপোকা মরে যায়। সো এই হচ্ছে মালপিজিয়ান নালিকা। এবার হচ্ছে যদি আমাকে বলা হয় সন্ধিপথ থাকে, আর্থ্রোপোডা, আচ্ছা ঘাসফড়িং, চিংড়ি, তেলাপোকা, আই গেস এগুলোর চিত্র তোমরা জানো, ঘাসফড়িং দেখতে কেমন, চিংড়ি দেখতে কেমন, তেলাপোকা দেখতে কেমন। ওকে, তো আশা করি ঘাসফড়িং এর কিউট একটা ছবি দিছি। চিংড়ি মাছও তোমরা চিনো আশা করি, চিংড়ি মাছের ছবি দিয়ে দেয়। একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা তো সবাই সামুদ্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা মাছের ছবি দিয়ে দেয়, এরপরে তোমাদের তুলনা করতে বলে। মেনলি সবার আগে তোমাদের এই পর্বগুলো দেখে উদ্দীপকটা আইডেন্টিফিকেশন করে তারপরে তোমাকে বাদবাকি তুলনায় যেতে হয়। এবার আসো কর্ডাটা এবং হচ্ছে নন কর্ডাটার মাঝখানে প্রথম যে চিত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে কোনটা, এই যে এখানে নীরের যে অংশটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কাছে নোটোকর্ড আর কি। ঠিক আছে, আর উপর দিকে হচ্ছে আমাদের কাছে স্নায়ুরজ্জু থাকে, দেন সেটা স্ফীত হয় এবং হচ্ছে অন্যান্য পার্ট ফর্মেশন করে। তো আমাদের কাছে এর পরের যে এই যে জায়গাটা, এই চিত্রটা হচ্ছে আমাদের কাছে আবারও আসবে, আবারও কোন জায়গায় আসবে আমরা কিছুক্ষণ পরে দেখবো এটা। তো এখানে এটা হচ্ছে ফার্স্ট আমরা বললাম যে এটা আছে, এবং এইখানে কি আছে, এগুলো হচ্ছে নোটোকর্ড বিশিষ্ট যেই প্রাণী আছে সেটা। তো তোমাকে নোটোকর্ডটা আইডেন্টিফিকেশন করে ফেলছে, হচ্ছে নিরেট নোটোকর্ড থাকে, উপরের দিকে থাকে হচ্ছে স্নায়ুরজ্জু। এবার আমরা বলছি নোটোকর্ড উপস্থিত পি আছে, নোটোকর্ড উপস্থিত কিউ আছে। তো আমরা বলি নোটোকর্ড উপস্থিত আছে, নোটোকর্ডের যারা আছে, অনুপস্থিত কাদের ক্ষেত্রে আছে, ওই যে অন্যান্য যারা আছে এখানে আমরা পর্যন্ত। ওকে, এখন যাদের মধ্যে উপস্থিত আছে, যার মধ্যে আমরা কতগুলো ক্লাসিফাই করি, এর মধ্যে প্রথমটা থাকে হচ্ছে ইউরোকর্ডাটা। ওকে, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডের কিছু স্পেশাল নাম আমি তোমাকে বলি, যে এরকম ভাবে থাকে বা এরকম ভাবে কি, যে ফোয়ারার মতো এখান থেকে ফোয়ারা বের হয়। সো এই ফিগারগুলো কিসের জন্য, এই ফিগারগুলো ইউরোকর্ডাটার জন্য। ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রের ফোয়ারা বলা হয়, সাইফন বলা হয়। একটা উদাহরণ পাবা অ্যাসিডিয়া, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, এগুলো হচ্ছে মেইনলি আছে, এটা ইউরোকর্ডাটার মাঝখানে আসে, খুবই কম আসে এটা। কোনটা বেশি আসে এরপর একটু আমরা দেখি, সেফালোকর্ডাটা যেটা আসে, সেফালোকর্ডাটা মোটামুটি আসে। সেফালোকর্ডাটার ক্ষেত্রে এই চিত্রটাই আসলে দেয়, এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে আবারও কি নোটোকর্ডা সেইটা আছে, তো বললাম না কিছুক্ষণ পরে আসবে। এখানে যদি তুমি পেশি পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মায়োটম নামক পেশি পাওয়া যায়। ওকে, মায়োটম নামক পেশি পাওয়া যায়। তো এটাকে ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী বা লেন্সলেট বলা হয়। তোমাদের বলবে একটা মানে কর্ডেট আছে বা হচ্ছে একটা প্রাণী আছে যার মধ্যে মায়োটম নামক পেশি পাওয়া যায় এরকম আকারের। ওরাল হুড বা সিরি, উদাহরণ হচ্ছে কি ব্রাঙ্কিওস্টোমা। ওরাল হুড বা সিরিকে আরেকটা ছবি আছে, এই ছবি দেখে তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। কেন বলতেছি, মুখের দিকে দেখো এরকম মনে হচ্ছে কি ঢাকনা দিয়ে আছে, ঠিক আছে, ঢাকনা দিয়ে আছে। তো এখানে হচ্ছে ওরাল হুড, এবং দাঁতের যে অংশটা সেটা হচ্ছে ওরাল সিরির পার্টে থাকে, মুখের ভেতরে। সো ওরাল হুড এবং ওরাল সিরি এটা হচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে। সো চিত্র দেখে তুমি বুঝতে পারছো। এবার আসলে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা এর মাঝখানে আমরা আসলে দেখি কি পেট্রোমাইজনটিটা, আর হচ্ছে আমাদের কাছে এখানে কোনটা, মানে পেট্রোমাইজনটিটার সাথে তোমার হ্যাকফিশ, ল্যাম্প্রে এগুলো হচ্ছে চলে আসে, মিক্সিনি এবং হচ্ছে পেট্রোমাইজনটিটা। তো এখানে আমাদের কাছে কি আসে আমি তোমাকে বলি, এগুলোর কাছে কোনো চোয়াল থাকে না, জরুপাঙ্গ থাকে না। সো চোয়াল বা জরুপাঙ্গ থাকে না এখানে সাইক্লোস্টোমাটা। চোয়াল থাকে তাদের নেথোস্টোমাটা, যেরকম আমাদের মানে এই চোয়াল আছে। এখন কথা হচ্ছে এদের ক্ষেত্রে যেটা আমরা বলি, হ্যাগফিশ হচ্ছে বা এটা মিক্সিনের মধ্যে পড়ে। আবার তুমি এখানে বলো পেট্রোমাইজনটিরা, এটা একটা নাম হচ্ছে ল্যাম্প্রে। ওকে, এটা মাথায় রাখবে যে এটার নাম হচ্ছে কি। এবং তোমাদের চিত্র এখনো আসে নাই, বাট আমি একটু শিখাই দিই কিভাবে আইডেন্টিফিকেশন করবা। তুমি দেখো দুইটা মাছ দিছে, ঠিক আছে, মাছের মতো বুঝতেছো যে ভাই কেমন একটা মাছ, বাট দেখো এই মাছটার পিঠের দিকে, যে এই মাছটার পিঠের দিকে কোনো পাখনা আছে নাই, বাট এই মাছটার পিঠের দিকে চিন্তা করো একটা দুইটা আছে, তো একটা বা দুইটা পাখনা আছে। তো এদের মধ্যে ডিফারেন্স কেমনে করবা, যার পাখনা নাই, যার পাখনা নেই পৃষ্ঠীয় পাখনা, সেটা হচ্ছে হ্যাগফিশ। আর যার হচ্ছে পৃষ্ঠীয় পাখনা আছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ল্যাম্প্রে। ওকে, হ্যাগফিশ এবং হচ্ছে ল্যাম্প্রে, বা একটা বলো মিক্সিন, একটা পেট্রোমাইজন, দুইটা শেষ। এবার হচ্ছে মৎস্য গোষ্ঠীর ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় আমাদের এখানে। তো প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বলি এটা কি হাঙর, তাই না, এটা হাঙর দেখতে লাগতেছে, আর এটা হচ্ছে নর্মাল মাছ। এবং যেই মাছের ক্ষেত্রে দেখবা তোমার লেজ একটা বড় আর একটা ছোট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কাছে কন্ড্রিকথিসের মাঝে পড়বে। আর যেটা হচ্ছে সমান, এটাকে বলে হোমো সার্কেল, এটা পরে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজের মাঝখানে। তো এটা হচ্ছে হাঙর আর এটা হচ্ছে ইলিশ। তো এটা পড়ছে তোমাদের কাছে কোনটা, কন্ড্রিকথিসের মাঝখানে, এটা অ্যাক্টিনোপটেরিজের মাঝখানে। তো চিত্র দেখে আমরা আইডেন্টিফিকেশন করলাম। এবার আসা হচ্ছে পরেরটা, যে কন্ড্রিকথিসের ক্ষেত্রে এটার উদাহরণ হচ্ছে তরুণাস্থিময়। কন্ড্র মানে তরুণাস্থিময়, চিনে ফেলবা। হেটেরো সার্কেল ধরনের লেজ, যে একটা বড় একটা ছোট, প্ল্যাকোয়েড টাইপের আইস থাকে। এবার বলা হচ্ছে উদাহরণ, যেটা উদাহরণ হচ্ছে আমাদের কাছে হাঙর, র্যাটফিশ এবং স্টিংরে। স্টিংরেটা প্রায় দিয়ে দেয় শাপলা বাদা মাছের মতো লাগে, যেরকম ভাবে করে আসে, পিছের দিকে লেজ থাকে। তো স্টিংরে হচ্ছে কি, স্টিংরে হাঙর, এটা হচ্ছে কন্ড্রিকথিসের মাঝে পড়ে। অ্যাক্টিনোপটেরিজি, যেটা অ্যাক্টিনোপটেরিজি উদাহরণ হচ্ছে সাইক্লয়েড, টিনয়েড আইস হচ্ছে আমরা এখানে পাই। এবার হচ্ছে এটাকে বলা হয় হোমো সার্কেল, টিনয়েডও পাওয়া যায়, এই যে বললাম কি আইসের মাঝখানে সাইক্লয়েড এবং টিনয়েড দুই টাইপের আইস পাওয়া যায়। হোমো সার্কেল ধরনের লেজ পাওয়া যায়, দুই প্রকোষ্ঠী হৃৎপিণ্ড পাওয়া যায়। মাছের ক্ষেত্রে দুই প্রকোষ্ঠী হৃৎপিণ্ড আমরা পাবো। উদাহরণ রুই, কাতল যে মাছগুলো আছে, এবং তোমাদের বলবে 96% মাছ আসলে কিসের মধ্যে পড়ে, এই অ্যাক্টিনোপটেরিজের মাঝখানে পড়ে। সার্কোপটেরিজি, যেটা এখানে হচ্ছে যে ধরনের আইস থাকে গ্যানোয়েড, লেজ হচ্ছে ডাইফাই সার্কেল ধরনের, এটা হচ্ছে ধরো আসছে লেজ দুটো হচ্ছে একসাথে কি
একত্রে হচ্ছে মিশ্রিত, মানে একদম লেগে থাকে আর কি, সহজ কথা এটা, যে দুইটা হচ্ছে আলাদা হওয়ার কথা লেগে থাকে আর কি। সো ডাইফাই সার্কেল ধরনের উদাহরণ সিলাকান্থ এবং লাংফিশ। এবার আসে হচ্ছে অ্যামফিবিয়ার ক্ষেত্রে। অ্যামফিবিয়া যখন চলে আসে, তোমাদের প্রথম কথা হচ্ছে শীতল রক্ত, পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বক। চিন্তা করো একটা ব্যাঙের কথা, ব্যাঙকে তুমি অ্যামফিবিয়া চিন্তা করবে, উভচর। সো ওর হচ্ছে কি পিচ্ছিল থাকে না ত্বক, ওইভাবে চিন্তা করবা। এরপরে 2 থেকে কি আসছে, 2 থেকে এবার চলে আসবে উভচরের 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড, উদাহরণ হচ্ছে ব্যাঙ এবং স্যালামান্ডার। স্যালামান্ডারকে অনেক সময় অনেকে তোমার যে হচ্ছে সরীসৃপের সাথে তুলনা করে, দেখতে এরকমই লাগে। স্যালামান্ডার এটা টিকটিকের মতো লাগে কিছুটা। টিকটিকে কি আসবে দেখো তুমি এখানে, রেপটিলিয়া যেটা বা সরীসৃপ, এটা শীতল রক্ত বিশিষ্ট। তার মানে আমি কি বলতে পারি, এই দুটো দুটোই শীতল রক্ত, মানে কি পরিবেশের তাপমাত্রার সাথে ওর বডির টেম্পারেচার ওঠানামা করে। এবার হচ্ছে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তো 3 থেকে অসম্পূর্ণ 4, বাট একমাত্র ব্যতিক্রম এটা কোনটা, কুমির, যেটা সম্পূর্ণ 4 থাকে। কচ্ছপ, সাপ, কুমির, টিকটিকি। সো টিকটিকি আর স্যালামেন্ডার অনেক কিছু ভুল করে, স্যালামেন্ডার হচ্ছে উপরেরটা, টিকটিকি হচ্ছে আমাদের কাছে রেপ্টিলিয়া মাঝখানে। পাখি, পাখি হচ্ছে প্রথম সমষ্ণশনিত, বা আমাদের কাছে বলা হচ্ছে যে ও বাইরের টেম্পারেচারের সাথে বডির তাপমাত্রা ওঠানামা করে না, ফিক্স থাকে আর কি। এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট মেইনলি থাকে, একদম পরিপূর্ণ 4 প্রকোষ্ঠী। স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি থাকে, আচ্ছা এখানে একটা কথা, যে দেহ পালকে আবৃত, এটা তো আসলে আলাদা করে পড়ানোর কোনো মানে হয় না, কমন সেন্স আর কি, যে পাখির দেহ পালকে আছে। স্তন্যপায়ীর ক্ষেত্রে কি থাকবে, এখানে মেনলি লোম থাকে আবৃত, এবং তারাও সমষ্ণশনিত, 4 প্রকোষ্ঠ থাকে। অনেক সময় তোমার এখানে বলবে ডায়াফ্রাম থাকে, যেটা মধ্যচ্ছদাকে হচ্ছে পৃথক করে, এরকম কিছু কথাবার্তা যেগুলো, বাট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভে। এবার চলে আসা হচ্ছে আমাদের কাছে অধ্যায় 2, যেটা হাইড্রা থেকে। তো হাইড্রার চিহ্নিতকরণ বলবে কি, পুনরুৎপত্তি ক্ষমতা অনেক বেশি, তার স্বাভাবিক মৃত্যু নাই, কলা বা টিস্যু মাত্রা, টিস্যু সংগঠন, টিস্যু সিস্টেমের মধ্যে থাকে, অভ্যন্তরীণ সবুজ জীব বাস করে, একটা মিথজীবিতা দেখতে পাই জু ক্লোরালের সাথে, নিডারিয়া পরভুক্ত। এইগুলো মেইনলি তোমার তার বৈশিষ্ট্যের মাঝখানে পড়ে, তুমি হাইড্রা কিভাবে বুঝবা। এবার চলে আসা হচ্ছে এইখানে আমাদের কাছে, যে তোমার হাইড্রার দেহাভ্যন্তরের স্তর যদি বলা হয়, স্তরগুলো নিয়ে আসলে কাজ করা হয়, স্তরগুলো আইডেন্টিফিকেশন তোমাকে করতে হয়। তা আমি এইখানে তোমাদের বলে দিই, আমি স্তর হচ্ছে দেখাইছিলাম। একদম তুমি যদি ভেতরের দিকে যাও, একদম ভেতরের দিকে হচ্ছে অন্তত্বকের কোষসমূহ, ঠিক আছে, আমি জাস্ট একটা একটা করে আসি। এখানে হচ্ছে কি থাকে, অন্তত্বক, এটা হচ্ছে অন্তত্বক, এই ভেতরেরটা, এটা হচ্ছে আমাদের কাছে মিজোগ্লিয়ার পার্ট, আর বাহিরে হচ্ছে কি আমাদের কাছে বহিতক। তো ফার্স্টে আসি, এটা হচ্ছে গ্রন্থি কোষ। ওকে, গ্রন্থি কোষের পরে এই সবুজটার দিকে তাকাও, এই সবুজটা, এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, খাবার হজমের কাজে ইউজ করে। এই ফ্লাজেল আকারের যেটা, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ফ্লাজেলিয়া কোষ। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আসলো। আর এবার আমরা একটু আসি হচ্ছে অন্যান্য যে বাইরের কোষগুলো আছে, এটা মেইন কোষ আর কি, আরো কয়েকটা থাকবে। আর মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা, এটাকে সিলেন্ট্রন আমরা বলতেছি, আঁকলাম। এবার এই যে অংশটা, এই অংশের মাঝখানে হচ্ছে স্নায়ু কোষ থাকে, মিজোগ্লিয়া থাকে, আমরা জানি। বাহিরের অংশে আসো, বেশিরভাগ যে অংশ এই যে আমরা পিঙ্ক কালার দিয়ে আঁকছি, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। মাঝে মাঝে কিছু কোষ থাকে যেগুলোকে টটিপটেন্ট কোষ বলা হয়, পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন। এবং এইখানে এই যে আমাদের কাছে কি বলতে পারি, যে এক আঙুলের মতো যেগুলো হচ্ছে জেগে থাকে, মানে ট্রিগারের মতো বন্দুকের, ওটাকে বলা হয় নিডোসাইট, ওটাকে বলা হয় নিডোসাইট। আর এরকম ভাবে তোমার মাকু আকৃতির হয়ে সোজা একটা অ্যান্টেনার মতো যে দাঁড়ায় থাকে, এটাকে বলা হয় সংবেদী কোষ, সংবেদ গ্রহণ করে। আর ভেতরের এখানে কি আছে, এখানে আসে হচ্ছে স্নায়ু কোষ। ওকে, সো ওভারঅল এই জিনিসগুলোই তোমার এখানে আসলে আঁকতে বলে। এবং এই যে ফিগারটা, এটা হচ্ছে পেশি আবরণী কোষ, এটা তোমাদের দিয়ে থাকে। সো এই জায়গা থেকে তুমি দেখলে বুঝবে, পেশি আবরণী কোষ, নিডোসাইট, সংবেদী কোষ, এটা হচ্ছে টটিপটেন্ট সেল, ঠিক আছে। এবং এই জায়গায় তুমি ভেতরের দিকে যখন যাবে, এটা হচ্ছে কোনটা, ফ্লাজেলা যুক্ত কোষ। তারপর তোমার এটা যেটা হচ্ছে ক্ষণপদ যুক্ত কোষ। ওকে, সো এইগুলা ওভারঅল তোমাদের হচ্ছে আকার ক্ষেত্রে আসে। সো এটা তোমাকে আইডেন্টিফিকেশন করতে হয়, সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই যে এক্সপানি হাইড্রা, এটা হচ্ছে কি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ব্লাইন্ড স্যাক বলা হয়। নিডোসাইট যদি আমাকে বলা হয়, এই যে আমরা এটা দিয়ে বুঝলাম কি, এটা নিডোসাইট আছে এখানে। এবং এইখানে আমাদের কাছে কি আছে, নেমাটোসিসটাও তোমাদের দেখতে বলে, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে নেমাটোসিস, যেটা মানে আদর্শ নিডোসাইটের গঠন, তার মধ্যে হচ্ছে নেমাটোসিসটা এখানে এক্সিস্ট করে, ঠিক আছে। ওকে, সো এখানে এটা হচ্ছে কিউটা, কি কিউটা হচ্ছে আমার সূত্রকটা যেটা, বাট ওভারঅল এটা হচ্ছে কোনটা, আদর্শ নিউক্লিওসাইড, যেখানে আমরা এখানে কি পাচ্ছি, নেমাটোসিসটা পাচ্ছি, এবং এটা ওপেন অবস্থায় আছে। হাইড্রার চলনের ক্ষেত্রে লুপিং সামারসল্টিং কিভাবে বলবে, চলন এ এবং চলন বি বলা হয়। বলা হয় চলন এ যেখানে একটা মাত্র লুপ সৃষ্টি হয়, একটা মাত্র লুপ শুধুমাত্র লুপিং এ হয়। চলন বিতে দুইটা লুপ সৃষ্টি হয়, তাহলে সামারসল্টিং। চলন বি মানে কি, সামারসল্টিং, চলন এ অপেক্ষা দ্রুততর, মানে লুপিংটা হচ্ছে একটু আস্তে আস্তে যায়। সো এতে হচ্ছে কি, এতে মাথায় রাখবা লুপিং, এতে হচ্ছে লুপিং। লুপিং এ হচ্ছে কি লম্বা দূরত্ব, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব। লম্বা দূরত্ব গেলে কি আস্তে আস্তে দৌড়াইতে হয় ম্যারাথনে। আর বি হচ্ছে কি, বিতে আমরা বলি সমারসল্টিং, শতে হচ্ছে স্বল্প দূরত্ব। তো 100 মিটার স্প্রিন্টে উসাইন বোল্টকে অনেক ফাস্ট দৌড়ায়, তার মানে ওখানে ফাস্ট দৌড়ানো হয়, এটা হচ্ছে ডিগবাজি, ডিগবাজি দিয়ে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে লুপিং, ঠিক আছে। আরেকটা দেখো, ঘুরে একদম পাটা উপরে দিছে, এখানে কিন্তু পাটা উপরে উঠে নাই, এখানে একদম ডিগবাজির মতো পাটা উপরে দিছে, এটা হচ্ছে ডিগবাজি বা হচ্ছে সামারসল্টিং। হাইড্রার অজন প্রজনন যদি বলা হয়, এক্সপ্রেসিত ওয়াই যেটা, এই যে এখান থেকে দেখো একটা অংশ সৃষ্টি হয়েছে, এরপরে কি, এটা একটা অজন জনন মুকুল সৃষ্টির মাধ্যমে। ওকে, সো জীববিজ্ঞান ক্লাসে এই কথাটা কথা বলছে। হাইড্রার যৌন জননের কেসে বলা হচ্ছে যে তোমার শীতকালের দিকে আর কি, বা প্রজনন ঋতুতে তোমার হচ্ছে মোচাকৃতির শুক্রাশয় এবং হচ্ছে গোলাকার একটা ডিম্বাশয় সৃষ্টি হয়, সেখান থেকে যৌন প্রজনন সম্পন্ন হয়। সো মোচাকৃতি শুক্রাশয় এবং গোলাকার ডিম্বাশয় এখানে কিওয়ার্ড।
এবার আসো হচ্ছে আমাদের কাছে পরেরটা, যেটা যে প্রাণী পরিচিতি, যেটা ঘাসফড়িং এর কেসে। সো তোমরা জানো একটা সন্ধিযুক্ত পা থাকবে, এটা যদি আর্থ্রোপোডা। ঘাসফড়িং এর পাটা কি এরকম সালটাটোরিয়াল পা বা লাফিয়ে পা, লাফ দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। স্ত্রী ঘাসফড়িং এর উদরীয় খণ্ডকের বিভিন্ন অঙ্গসমূহ থাকবে, যেমন টিম্পেনাম, শ্বাসতন্ত্র, বিশেষ করে হচ্ছে ওভিপোজিটর, ডিম পাড়ার অঙ্গ থাকে। ওকে, এবার তুমি এইখানে দেখো আমাদের পৌষ্টিক তন্ত্রের কেসে কি দেখতে পাই। ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ক্রপ, এরপরে গিজার্ড। এইখানে যেটা থাকে হেপাটিক সিকা, এটা হচ্ছে কি যে এরকম হেপাটিক সিকা। এরপরে হচ্ছে আমাদের কাছে মেজেন্ট্রন থাকে। মাথায় রাখবা আরেকটা বলে দিই, এখান থেকে এই জায়গাগুলো থেকে, মানে তোমার একটু নিচের পার্ট থেকে, সো এই জায়গাগুলো থেকে তোমার হচ্ছে সুতার মতো অংশ বের হবে। কি বলে, এটা না ডিরেক্টলি একটু নিচ থেকে সুতার মতো অংশ বের হবে। এই সুতার মতো অংশগুলোকে আমরা বলি কি, সুতার মতো অংশকে আমরা বলি মালপিজিয়ান নালিকা। ওকে, সো এই মালপিজিয়ান নালিকাই হচ্ছে কি তার যে রেচন অঙ্গ আমরা বলি সেটাই। রক্ত সংবহন তন্ত্র যদি আমি বলি যে শাকাশি বা এদের প্রথম কথা হচ্ছে এদের মুক্ত রক্ত সংবহন, তোমাকে এটা বলবে। রুই মাছের ক্ষেত্রে বদ্ধটা বাবা, এখানে হচ্ছে মুক্তটা বাবা। এবং কি কি নিয়ে গঠিত হয়েছে, হিমোসিল, হিমোলিম্ফ এবং নলাকার হৃদযন্ত্র। এবং এই যে হৃদযন্ত্র, এখানে 7টা প্রকোষ্ঠ থাকে এবং এইখানে এগুলো সংকুচিত হয় কি দিয়ে, অ্যালারি পেশি দিয়ে। 7টা প্রকোষ্ঠ থাকে। ওকে, এই হচ্ছে মেইনলি এখানে কথা, তুমি এটা থেকে বুঝতে পারবে। এবং তোমাদের এইখানে যেটা বলা হয়েছে দেখো, শাকাশি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী, একটা তন্ত্র এ আর একটা তন্ত্র বি। এখানে হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র মানে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর এই তন্ত্র বিতে দেখো স্পাইরাকল, ট্রাকিয়া, ট্রাকিওল, এটা হচ্ছে কি শ্বাস যে শ্বসন তন্ত্র আছে, সেই শ্বসন তন্ত্রটা, এটা হচ্ছে মধ্যে আমরা এটা পড়বো এখন। দেখো 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে বা স্পাইরাকল থাকে, ছিদ্র আর কি, নাকের ফুটার মতো চিন্তা করবা। ট্রাকিয়া এবং ট্রাকিওলের সাথে একটা শ্বসন অঙ্গসমূহ গঠিত হয়। তো তুমি বুঝবা কি যেটা কার ক্ষেত্রে বলা হয়েছে, ঘাসফড়িং এর ক্ষেত্রে বলা হয়েছে। রেচন যন্ত্রের ক্ষেত্রে বলা হয় যে তোমার এই জায়গা থেকে পটাশিয়াম ইউরেট হয়ে ইউরিক অ্যাসিড তৈরির একটা প্রবাহ চিত্র তোমাকে দিয়ে দিবে। যে আমিষ খাদ্য ছিল, সেটাকে পটাশিয়াম ইউরেট হয়ে ইউরিক অ্যাসিড তৈরির একটা ফ্লো চার্ট তোমাকে ওভারঅল দিয়ে দিবে। আর হচ্ছে কি বলা হবে বলছিলাম আর কি, যে হিমোলিম্ফে ভাসমান সুতার মতো থাকে অসংখ্য নলাকার রেচন অঙ্গ, যেটাকে আমরা কি বলি মালপিজিয়ান নালিকা, যে কিছুক্ষণ আগে আইকা দেখাইলাম। ওমাটিডিয়াম এবং দর্শন কৌশল নিয়ে বলা হয় যে উদ্দীপকে কি দেয়া থাকে। আমাদের এখানে 2 টাইপের থাকে। একটা হচ্ছে তোমাকে যদি বলে মাথার দুপাশে অবস্থিত বৃক্কাকার বিশেষ অঙ্গ, এটা হচ্ছে কি বৃক্কাকার বিশেষ অঙ্গ যা অসংখ্য ষড়ভুজাকার একক নিয়ে গঠিত, এটা হচ্ছে আমাদের কাছে ওমাটিডিয়াম। যদি বলা হয় সরলক্ষ, একদম সরলক্ষী, তাহলে 3টা থাকে, 1টা 2টা 3টা এরকম। আর ওমাটিডিয়াম যেটা, এটা হচ্ছে যদি মাথা এরকম থাকে, এখানে এরকম বৃক্কাকার শেপের হয় এবং এটাকে জুম করলে দেখা যাবে কি এরকম ষড়ভুজাকার অসংখ্য ওমাটিডিয়াম আছে। ওকে, এই হচ্ছে মেইনলি এখানে বলা হয়। উজ্জ্বল এবং স্তিমিত আলোতে সেটা এক এক রকম দর্শন কৌশল থাকে। একটা হচ্ছে সুপার পজিশন, একটা হচ্ছে অ্যাপোজিশন। ওকে, যেরকম আমরা বলি যে ক্ষমতার তারতম্য এক এক রকম হয়। তো পুঞ্জাক্ষীর গঠনের কথা বলা হয়েছে যে ভিত্তি করে সুপার পজিশন হয় রাতের বেলা, এবং অ্যাপোজিশন হচ্ছে কোনটা, মোজাইক প্রতিবিম্ব দিনের বেলা গঠিত হয়। দিনের বেলা ভালো দেখে, রাতের বেলা খারাপ দেখে, এই হচ্ছে মেইনলি কথা। সো এটা দিয়ে তুমি বুঝতে পারবে যে একটা প্রাণী আছে যার এরকম দেখা যায়। সো এগুলো সবই কিন্তু ঘাসফড়িং এর বৈশিষ্ট্যের মাঝে পড়ে। নিষিক্ত ডিম থেকে 5 বার খোলস মোচন করে, তারপরে অপত্য দশা নিম্ফ পেরিয়ে হতে জীবনচক্র সম্পন্ন করে। যে নিষিক্ত থেকে ডিম থেকে নিম্ফ থেকে সে হচ্ছে পূর্ণ চক্রে চলে যায়। এবং ঘাসফড়িং এর এই রূপান্তরটা কি অসম্পূর্ণ রূপান্তর মেইনলি দেখা যায়। বিভিন্ন হরমোন থাকে, এক ডাইসন জুভেনাইল নিউট্রনকারী হরমোন। কিভাবে প্রশ্ন আসে, এই যে এটা দিয়ে তোমাকে বলবে যে 5 বার খোলস মোচন এটা কি আসলে, এটা ঘাসফড়িং। সো উদ্দীপক আইডেন্টিফিকেশন তোমরা বুঝতে পারছো উদ্দীপকে কি দেয়া থাকে আর কি। এবার রুই মাছের আইসে উদ্দীপকে কি দেয়া থাকে, তোমাকে বলবে চুন ও কোলাজেন তন্তু দিয়ে একটা গঠিত একটা অংশ, যেটা মাছের বয়স নির্ধারণ করতে পারে, মাছের সুরক্ষা দিতে পারে, সেটা কি আসলে আইস। ওকে, মাছের হচ্ছে সাইক্লোয়েড আইস। রুই মাছের হৃৎপিণ্ডের কথা যদি বলে উদ্দীপকে কি দেয়া থাকে, স্বাদু পানির একটা মাছ থাকবে যেটা মানুষের মতো বদ্ধ রক্ত। তো তুমি জানো ভাই, আমার বই একটাই মাছ আছে, এটা দেয়া আছে রুই মাছ, সহজ কথা। এবং এটা হচ্ছে কি দ্বিচক্রী না, ওকে, একচক্রী। এবং সেটাকে কি বলা হয়, এই হার্টটাকে ভিনাস হার্ট, বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যায় শুধুমাত্র, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র প্রবাহিত হয়। এবং তারপরে তোমার হচ্ছে গতে গিয়ে বলবে চিত্র আঁকো আর কি, বা হচ্ছে এটার প্রক্রিয়া দেখা। সো 2 প্রকোষ্ঠ বিষয় ভেনাস হার্ট বলা হচ্ছে। ব্রাকি আমরা বলি ব্রঙ্কিয়াল ধমনী, যেটা সেখানে প্রবাহ চিত্র দেয় যে মাছের ধমনী থেকে কোনো একটা কিছুর মাধ্যমে, কোন ধমনীর মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় গেছে, আবার সেইখান থেকে পানি থেকে অক্সিজেন নিয়ে সে হচ্ছে কি করছে, সমগ্র দেহে পাঠাইছে। তাহলে এই ক এবং খ হচ্ছে কি, ক হচ্ছে রুই মাছের অন্তর্বাহী। অন্তর্বাহী মানে হচ্ছে ফুলকাতে যেটা যাচ্ছে, ফুলকা থেকে যেটা বের হচ্ছে সেটা বহির্বাহী, এটা হচ্ছে বহির্বাহী। খ হচ্ছে বহির্বাহী, ঠিক আছে। এবার হচ্ছে শ্বসনতন্ত্র এবং ফুলকা। আমরা বলি হচ্ছে যে এখানে লাল বর্ণের মানে তোমার হচ্ছে যে আমরা বলি যে বায়ুথলির পার্টে যখন পাবা এবং ফুলকা যখন পাবা, দুইটার মধ্যে কি কি পাবা তুমি, পানিতে নিমজ্জিত লাল বর্ণের চিরুনি সদৃশ শ্বসন অঙ্গ, যা কানকো দিয়ে ঢাকা থাকে। এই যে কানটা খুললে আমরা দেখি না যে আমার ইলিশ মাছ তাজা আছে কিনা, তো ওইটা হচ্ছে সেটা, যে আমি কানটা খুলে দেখলাম, ও আচ্ছা এর মধ্যে ওই লাল অংশটা। পানি থেকে অক্সিজেন গ্রহণের জন্য বিশেষভাবে শ্বসন প্রক্রিয়া, যে বলছিলাম কি যে একটা শ্বসন প্রক্রিয়াটা কি করে, বাতাসটার মধ্যে তোমার হচ্ছে পানিটা ওর মধ্যে দিয়ে প্রবেশ করে, পানির থেকে সে অক্সিজেনটা নিয়ে নেয় কানকোটা, এরপরে ওই যে কি বহির্বাহী দিয়ে সে সমগ্র হয়েছে। এই হচ্ছে কথা। মাছের বায়ুথলি যেটা আমরা বলি, যে তোমাদের এই চিত্রটা দিতে পারে, বায়ুথলির ক্ষেত্রে এটা অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং এই জায়গায় দেখো কিছু সুতা 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 আছে, এগুলো আবার কি, এগুলো হচ্ছে আমাদের কাছে রেটিয়া মিরাবিলিয়া, গ্যাস গ্রন্থি, ঠিক আছে। গ্যাসের মানে এখানে তো গ্যাস থাকে, যে গ্যাসটা আবার শ্বসনে হেল্প করতে পারে, সেটা হচ্ছে গ্যাস গ্রন্থি বলা হয়, লাল কালারের। সো অভ্যন্তরে বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের একটা থলি সদৃশ বিশেষ অঙ্গ, ভারসাম্য রক্ষায়, যে খুব গুরুত্বপূর্ণ, ভারসাম্য রক্ষায় হেল্প করে।
ভারসাম্য রক্ষায় হেল্প করে হচ্ছে এই বায়ুথলিটা। অঙ্গটিতে গ্যাস উৎপাদনকারী আমরা বলি হচ্ছে লাল গ্রন্থি থাকে, অননালীর সংযোগস্থলে আমরা বলি সরুনল বা নিউম্যাটিক নালী থাকে। সো এটা কি থাকে, এটা রুই মাছের ক্ষেত্রে নিউম্যাটিক নালী হচ্ছে এখানে থাকে। তোমাদের এমসিকিউ দেওয়া ফাইজোস্টোমাস ফাইজোক্লিস্টাস বা দেখবা নিউম্যাটিক নালী থাকে। সো এর মাধ্যমে কি করা হয়, বায়ুথলি বা পটকা যে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ এবং সহকারী শ্বসন অঙ্গ, অর্থাৎ এই কানকোর সাথে বা আমাদের ফুলকার সাথে এটা হচ্ছে কাজ করে। কানকো না ফুলকা। ঘাসফড়িং রুই মাছের রক্ত সংবহন যদি বলা হয়, প্রবাহচিত্র একটা এক্স দিবে একটা ওয়াই দিবে। দেখো হৃৎপিণ্ড, রক্ত, মস্তকের সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস এগুলো কই আছে, এগুলো আছে হচ্ছে ঘাসফড়িং এর মাঝখানে। পরেরটা দেখো রক্ত ফুলকা, ফুলকা দেখলে তো আমি বুঝতেছি ভাই এটা হচ্ছে রুই মাছের ক্ষেত্রে দিচ্ছে। এই যে এইভাবে এক্স এবং ওয়াই দিয়ে তোমাকে ওভারঅল এই ফিগারটা দিতে পারে। এবার আসো হচ্ছে এটাই বলছে ওয়াই এবং এক্স এবং ওয়াই। এবার চলে আসো অধ্যায় 3 যেটা হচ্ছে আমরা বলি যে অঙ্গ এ থাকে একটা, যেখানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটলে এটি নিজে নিঃসৃত তীব্র অ্যাসিডের প্রভাবে পরিপাক বা ক্ষতিগ্রস্ত হয় না। মানে কি, এইচসিএল ক্ষরণ করে বাট নিজে পরিপাক হয় না। সে হচ্ছে আমাদের কাছে পাকস্থলী যেটা। সো এখানে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে মেইনলি এখানে পাকস্থলীর মেইনলি বৈশিষ্ট্য আসবে। এছাড়া পাকস্থলীতে রুগী নামক অভিক্ষেপ বলতে পারে, যে রুগী নামক অভিক্ষেপ আছে বা চিফ কোষ আছে, পেপসিনোজেন যেটা ক্ষরণ করে। সো চিফ কোষ থাকে, এরকম অঙ্গ পাকস্থলী। তোমাদের এই চিত্রটা খুবই কমন, এরকম ভাবে দেয়। এটা হচ্ছে আমাদের কাছে পাকস্থলী, এটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে পিত্ত, ঠিক আছে, পিত্তথলি। এটা হচ্ছে এই যে মরিচের মতো বা পাতার মতো অংশকে বলা হয় অগ্নাশয়। এবং এই যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে ডিওডেনাম। এবং যেখানে ওপেন হচ্ছে সেটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ব্যাটার। অ্যাম্পুলা অফ ব্যাটার, যে জায়গাটা ওপেন হচ্ছে। ওকে, আই গেস এটা বুঝতে পারছো। এবার আসো উদ্দীপক নির্ণয়ের ক্ষেত্রে বললাম যে এ বি সি প্রত্যেকটা আমি তোমাকে দেখাই দিলাম। যকৃতের গঠনের কেসে বলা হয়েছে, তোমাদের বলবে যকৃতের মাথা রাখবা ডান সাইডে আছে, মধ্যচ্ছদার নিচে, এতটুকু মাথায় রাখলে হবে। যেহেতু উদর গহ্বরে মানে পেটে ডায়াফ্রামের ঠিক নিচে অবস্থিত লালচে বাদামি বর্ণের 4 খণ্ড বিশিষ্ট মানবদেহের বৃহত্তম গ্রন্থি। সো প্রত্যেকটাই কিন্তু আসতে পারে যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি ডায়াফ্রামের নিচে আছে, এটা হচ্ছে 4 খণ্ড বিশিষ্ট। সো সবগুলো তোমাকে লিভারকে ইন্ডিকেট করবে। তোমাকে বলবে জৈব রসায়নজ্ঞ কোনটা, লিভার। তোমাকে বলবে এমন একটা অঙ্গ যেটা ক্ষতিকর বিষাক্ত পদার্থ ধ্বংস করতে পারে, ঠিক আছে, টক্সিন গুলো হচ্ছে ধ্বংস করতে পারে। আবার একটা অঙ্গ আছে যেগুলো বিভিন্ন সঞ্চয়ী কাজ করে থাকে, গ্লাইকোজেন সঞ্চয়, ভিটামিন, পিত্তরস, রক্ত, অনেক কিছু সঞ্চয় করতে পারে। সো এটা হচ্ছে কি এই বি বা যকৃত। সো যকৃতের আইডেন্টিফিকেশন আমরা দেখলাম, যকৃতের আইডেন্টিফাইং পয়েন্টস গুলো তোমাদের এখানে দিয়ে রাখে। এবার আসা হচ্ছে অগ্নাশয়ের কেস। অগ্নাশয়ের কেসে কি বলা হচ্ছে, যে তোমাদের ওই ডিওডেনামের ফাঁকে, ওই যে সি মানে আমরা বলি ডিওডেনামের ফাঁকে কি থাকে আর কি, একটা মরিচের মতো একটা ধূসর বর্ণের ধূসর বর্ণ দেওয়া হয়, গোলাপি বর্ণ দেওয়া হয়। ধূসর বর্ণ তোমাদের মেইনলি অনেক সময় দেওয়া হয়, ঠিক আছে। তো কুণ্ডলীর ফাঁকে অবস্থিত মরিচের মতো অনিয়ত আকৃতির গোলাপি বর্ণ বা ধূসর লিখে রাখবার কি, ওটাও দিয়ে রাখে আর কি, ধূসর দিয়ে রাখে, অনেক জায়গায় ধূসর লেখা আছে। তো মিশ্র গ্রন্থি একটা, মিশ্র গ্রন্থি কেন বলা হচ্ছে এটাকে মিশ্র গ্রন্থি, কারণ ও হচ্ছে এনজাইমও ক্ষরণ করে, হরমোনও ক্ষরণ করে, মাথায় রাখবা। অন্তঃক্ষরা অংশ হচ্ছে কোনটা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে হরমোন ক্ষরণ হয়। হরমোনগুলো কি কি মাথায় রাখবা, তোমাকে বলবে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন এবং হচ্ছে পিপি, এগুলো ক্ষরণ করে। তো এইগুলোই বলছে যে গ্লুকোজের পরিমাণ, ইনসুলিন এবং হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করতে পারে। এই হচ্ছে সেই সি বা অগ্নাশয়। পাকস্থলী অগ্নাশয়ের পরিপাকে স্নায়ু এবং হরমোন। তোমাদের এখানে অনেকগুলো কথাবার্তা বলবে যে এগুলোর ক্ষেত্রে কি থাকে, অনেকগুলো স্নায়ু এবং হরমোনের কাজ করে। যেমন বলা হচ্ছে পাকস্থলীতে খাদ্য পৌঁছার পূর্বে মস্তিষ্কে ভেগাস স্নায়ু কাজ করে। তোমাকে মেইনলি বলবে যে পাকস্থলীতে খাদ্য পৌঁছানোর পূর্বে যে স্নায়ুটা কাজ করে তার প্রক্রিয়া দেখো, বা সেটা হচ্ছে কোনটা, ভেগাস স্নায়ু। তারপরে বলা হচ্ছে যে কিছু হরমোন আছে ডিওডেনাম থেকে নিঃসৃত হয়, কে, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এদেরও প্রভাব থাকে। এটা ওভারঅল উদ্দীপক নির্ণয়ের চাইতেও মেইনলি তোমাকে ডিরেক্টলি বলে দেয়, কম আসে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণের পরে 3টা পর্যায়ে লিখতে হয়, পরিপাকে স্নায়ুতন্ত্র কোনটা আছে, হরমোন কোনটা আছে, এই ওভারঅল তোমাদের এখানে দেখতে হয় যে হরমোন এইগুলা মানে একদম আরো আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী আর কি, বেশি কাজ করে। পিত্তথলি, পিত্তরস গুরুত্বপূর্ণ হচ্ছে বলবে তোমাকে এমন একটা রস যেটা যকৃতে উৎপন্ন হয়, ঠিক আছে, যেটা পিত্তথলিতে সঞ্চিত হয়, কোনটা, পিত্তরস। এবং এটা কি ধরনের রস তোমাকে বলতে পারে, এটা একটা ক্ষারীয় রস, ভালো কথা। এবং সেটা অগ্নাশয় নিঃসৃত পরিপাক এনজাইম সমূহকে সক্রিয় করে, মানে অগ্নাশয়ের যে পরিপাক এনজাইমগুলো আছে তাকে কি করবে, অ্যাক্টিভেট করবে পিত্তরসটা। এবং আরো কথা আছে যে এটা দ্বারা চর্বির ইমালসিফিকেশন হয়, ঠিক আছে। যে পিত্ত লবণ আছে, পিত্ত রসের মধ্যে পিত্ত লবণ, সেটা দ্বারা চর্বির ইমালসিফিকেশন হয়। তো এইগুলো একটা কি ওয়ার্ড, এগুলো একটা আইডেন্টিফাইং পয়েন্ট। এবার হচ্ছে অম্লীয় কাইমটাকে প্রশমন করে, অম্লীয় এটা ক্ষারীয়, এটা হচ্ছে প্রশমন করে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই রসে কোনো এনজাইম থাকে না, পিত্ত রসে আমাদের কাছে কোনো এনজাইম নাই, তাই না। সেটা একটা গুরুত্বপূর্ণ কথা এই গেছে আর কি। সো এটা হচ্ছে পিত্তথলি, যদি আমাকে বলা হয় পিত্তথলি এম। সো আই গেস তোমরা এই জায়গা থেকে বুঝতে পারছো। এবার চলে আসো, তোমাকে বলবে কোথায়, মানে একটা বৈশিষ্ট্য দিবে যে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে একটা অংশে, সব ধরনের খাদ্যের চূড়ান্ত শোষণ ঘটে একটা অংশে, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ওকে, এবং তোমাকে বলবে যে এমন একটা অংশ যেখানে গবলেট কোষ থাকে, এটা হচ্ছে কোনটা, ক্ষুদ্রান্ত্র। এবং অ্যান্টেরোকাইনেজ উৎপাদন করে একটা আন্তরিক অঙ্গ, সেটা ক্ষুদ্রান্ত্র। আচ্ছা, সেটা জটিল খাদ্যকে ভেঙে বললাম সরল উপাদান করে, সবকিছু হচ্ছে পারফেক্টলি এখানে শোষিত হয়, বেশিরভাগ শোষণ এখানেই হয়। সো উদ্দীপক নির্ণয় হচ্ছে ক্ষুদ্রান্ত্র। বৃহদান্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে খাদযুক্ত, দেখবা মোটা হয় এবং খাদযুক্ত থাকে, যে এরকম থাকে।
সো মোটা এবং খাদযুক্ত এই ওয়ার্ডটা দেখলে বুঝবে এটা বৃহদান্ত্র এবং সেটা সাময়িকভাবে সঞ্চিত থাকে, মল উৎপাদন করে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইখানে যে অংশটা আসছে শোষণ করার পরে ওইখানে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, গাজন প্রক্রিয়া হয়, এই জন্য হচ্ছে মলে দুর্গন্ধ হয় কিন্তু, ঠিক আছে। সেখানে গাজন প্রক্রিয়া আছে, মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, গাজন হয় এবং ভিটামিন তৈরি করে, এখানে ভিটামিন তৈরি করে এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে আর কি। প্রায় 500 ধরনের ব্যাকটেরিয়া থাকে। স্থূলতা বিএমআই এর কেসে তোমাকে হচ্ছে পিএমআইটা বের করতে বলতে পারে, দেন তোমাকে তার আইডেন্টিফিকেশন বলতে পারে যে কতর মাঝখানে আছে, যে চার্টটা আছে না, চার্টটা ভালোভাবে পড়বা। অতিরিক্ত ভাত খাইছে, তারপর হচ্ছে তোমার বিএমআই এত হয়ে গেছে, এখন কত নাম্বার স্টেজে আছে, মানে একজনের হচ্ছে উচ্চ রক্তচাপ ছিল, টাইপ 2 ডায়াবেটিস ছিল, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি, কি কি হইতে পারে অতিরিক্ত মেদ জমার কারণে, এগুলো ওভারঅল হচ্ছে এখানে আমাদের কাছে বলে। অধ্যায় যেটা আমাদের কাছে 4 সেটা হচ্ছে মানব শারীরতত্ত্ব, রক্ত এবং সঞ্চালন। আমরা এটা একটু দেখবো এখন। চলো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে বাকিগুলো শেষ করি। প্রথম কথা হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু থাকে আমাদের শরীরে, সেটা বলবে উদ্দীপকে, যেটা দেহের 7 থেকে 8% ওজন, সান্দ্রতা পানির তুলনায় 4 থেকে 5 গুণ বেশি, সেই তরলটা হচ্ছে কি ভাই? রক্ত। এবার বলা হচ্ছে যে হাত কেটে ক্ষতস্থান থেকে লাল তরল পদার্থ বেরোচ্ছে, মানে রক্ত, এরপরে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে, মানে কি? রক্ত তঞ্চন প্রক্রিয়া শেষ। তোমাকে বলবে রক্তের হালকা হলুদ বর্ণের একটা তরল অংশ, সেটাকে বলা হয় রক্তরস। ওকে, সো এইভাবে তোমার যেই অংশগুলো আছে সেগুলো তোমাকে দিয়ে রাখবে। এবার বলা হচ্ছে কোনটা, সেটা রক্তকণিকার প্রকারভেদ এবং রক্তকণিকার তুলনা। বলা হবে রক্তকণিকা 2টা ভাগে বিভক্ত, একটা নিউক্লিয়াস যুক্ত কণিকা বলতে পারে, একটা নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস যুক্ত কোনটা, সেটা রক্তকণিকা। নিউক্লিয়াস বিহীন কোনটা, বিআরসি যদি বলে, একটা লোহিত আর একটা অনুচক্রিকা। সো এই কয়টা এখানে বলা হয়েছে। তোমাদের মাঝে মধ্যে চিত্র দিয়ে দিবে যে আরবিসি যেটা অক্সিজেন ট্রান্সপোর্ট করে, ডাব্লিউবিসি যেটা শুধুমাত্র নিউক্লিয়াস যুক্ত, ডিফেন্সের কাজ করে, প্রতিরক্ষার কাজ করে, ফ্যাগোসাইট কি একটা প্লেটলেট, যেটা প্লেটলেট হচ্ছে কোষের ভাঙা অংশ থেকে আসছে, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজে ইউজ হয়। এবং এইটা ওভারঅল বলা হয়েছে দানাযুক্ত হতে পারে, দানাবিহীন হতে পারে। এবার দেখো উদ্দীপকে আর কি কি দেওয়া থাকে, যে বললাম নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস বিহীন, উদ্দীপক নির্ণয়ের পার্সপেক্টিভ তোমাকে বলে দিছি। এখন এখানে আরেকটা কথা আছে, দেখো নিউক্লিয়াস যুক্ত যারা আছে তাদের মধ্যে নিউক্লিয়াস অখণ্ডকায়িত বলতে পারে, আবার নিউক্লিয়াস খণ্ডক যুক্ত বলতে পারে। সহজ কথা হচ্ছে খণ্ডক যুক্ত কারা হচ্ছে, যারা দানাদার, গ্র্যানুলোসাইট। অখণ্ডকায়িত কারা, যারা অদানাদার। ঠিক আছে, মানে এখানের মধ্যে কে কে আসবে, এখানে আসবে মোনোসাইট, লিম্ফোসাইট, ওইখানে আসবে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেজোফিল। ওকে, সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা বলা হয়েছে, পি হচ্ছে অদানাদার, কিউ হচ্ছে দানাদার। এবার আসে হচ্ছে রক্ত সঞ্চালন এবং হৃৎপিণ্ডের কপাটিকার কেসে বলা হয়েছে এই একটা ফিগার তোমাকে বলবে যে ভাই এটা হচ্ছে হার্ট, হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড একটা অংশে গেছে, কোথায় যায় হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড, চিহ্ন দিয়ে, এটা হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস থেকে অক্সিজেনটা আবার হার্টে আসলো, আবার এরপরে কি হলো, হার্ট থেকে অক্সিজেনটা গেল ওয়াই, মানে দেহতে গেছে, দেহ থেকে কার্বন ডাই অক্সাইড আবার হার্টে আসলো। তো এই হচ্ছে এক্স ওয়াই, এক্স হচ্ছে ফুসফুস, ওয়াই হচ্ছে দেহ। সো এই হচ্ছে সঞ্চালন করতে হবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং নোডাল টিস্যু নিয়ে যদি একটু কথাবার্তা বলা হয়। সো ওভারঅল আমরা এখন এই জায়গাটায় দেখবো, এবং তোমাদের কাছে একটু একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট করে 30 সেকেন্ডের জন্য, যারা হচ্ছে ভার্সিটি বায়োলজি প্রিপারেশন নিতে যাচ্ছ এবং তোমরা হয়তোবা তোমাদের অ্যাডমিশন শেষে ভার্সিটি প্রিপারেশন স্টার্ট করবা, তোমাদের জন্য আমরা বলে রাখি আমরা হচ্ছে একটা ভার্সিটি বায়োলজি কোর্স লঞ্চ করছি। আমরা হচ্ছে আমি, রাহাত ভাইয়া, জাদিদ ভাইয়া, তারপর হচ্ছে আরও 3জন ভাইয়া আছি। তো আমরা হচ্ছে তোমাদের ঠিক এইচএসসির পরে, মানে শেষ হওয়ার পরে তোমাদের ভার্সিটি কোর্সটা হচ্ছে লঞ্চ করব। তো এখন প্রি বুকিং চলতেছে, প্রি বুকিং করলে মানে তোমরা যারা আমাদের উপর ট্রাস্ট করে প্রি বুক করবা তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, এই ওভারঅল কথা। আর কি কি থাকবে কি না থাকবে এখানে লেখা থাকবে, সহজ কথা। বাট আশা করি তোমরা এতটুকু ট্রাস্ট করতে পারো যে আমরা যেভাবে পড়াই, বিশেষ করে তোমাদের পড়া গুছায় দেওয়ার কাজটা আমরা করবো, কারণ অনেক পড়া থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো করবো। সো এন্ড অফ মার্কেটিং। এবার চলে আসা হচ্ছে মেইন কথা, যে উদ্দীপকে কি দেওয়া থাকে। মানব দেহের বুকের মিডিয়াস্টিনাম অঞ্চলে, মিডিয়াস্টিনাম মানে এই জায়গার অঞ্চলে, তো এখানে ত্রিকোণাকার একটা অঙ্গ থাকে যা কিছু কপাটিক এবং নোডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তো সেটা হচ্ছে কোনটা, আমাদের কাছে ওই যে নোডগুলো আছে, সাইনোমেট্রিয়াল নোড, এভি নোড, এগুলো আসবে। এবং এটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ তোমাকে আঁকতে বলবে, অঙ্গটা হৃৎপিণ্ড এবং এখানে নোডাল অংশগুলো থাকে। হৃদচক্র যদি বলা হয় লাভডা করে একটা অঙ্গ। সো এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে হৃৎপিণ্ড, সহজ কথা। পেসমেকার, ব্যারো রিসেপ্টর, এটা হচ্ছে তোমাদের প্রায়ই আসে। আমি একটু তোমাকে আঁকায় দেখাই। তোমাকে এই জায়গায় যদি বলে, অর্থাৎ এট্রিয়ামের এই জায়গায় যদি কোনো কিছু বলে, সেটা হচ্ছে সাইনোমেট্রিয়াল নোড। এবং এট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝামাঝি একটা জায়গা থেকে যদি বলে, এটা এভি নোড। এই দেয়াল বরাবর ভেন্ট্রিকুলার যে হচ্ছে আমাদের কাছে সেপ্টামটা আছে, ঠিক আছে, প্রাচীরটা, এর মধ্যে যদি তুমি দেখো এটাকে বান্ডল অফ ফিস থাকে এবং সাইডের দিকে চলে গেছে কোনটা, পার্কিনজে তন্তু। এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। সো এইগুলোই বলা হয়েছে পি চিহ্নিত হচ্ছে সাইনোমেট্রিয়াল নোড, যেটা কি করে, হৃদস্পন্দন বা হৃদগতিটা কেমন হবে, পেসটা নির্ধারণ করে। শেষ। এবার আসা হচ্ছে টাইপ, যেটা অ্যানজাইনা, যেটা আমরা অ্যানজাইনার ক্ষেত্রে বলি যে তোমার মানে ব্লক হয়েছে হৃদ, মানে আমাদের যে হৃদপেশি ওটা প্রপারলি অক্সিজেন পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ সেখানে হচ্ছে তোমার বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম হতে পারে, এটাকে অ্যানজাইনা বা হৃদশুল, বুকে ব্যথা হওয়া বলে। অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি যদি বলা হয়, অ্যানজিওপ্লাস্টি মানে তোমার ওই যে ব্লকটা আছে, ব্লকটার মধ্যে আমি ধরো বেলুন ঢুকায় ফুলাই ফেললাম বা হচ্ছে খুলে ফেললাম, এটা অ্যানজিওপ্লাস্টির মধ্যে একটা পড়ে। বাইপাস হচ্ছে কোনটা, আমি কোনোভাবেই খুলতে পারতেছি না। সো যেই লাইনটা ব্লক, মনে করো পুরো রাস্তার হচ্ছে এই লাইনটা ব্লক, সো আমি এটাকে কি করি, বাইপাস করে দিই। সো এটা তোমাদের বলবে যে অ্যানজিওপ্লাস্টি, বেলুন স্টেন্টিং, আর পায়ে শিরা থেকে কেটে একটা অংশ লাগাইলাম, সেটা হচ্ছে বাইপাস সার্জারি আর কি। আচ্ছা, এবার তোমার কাছে যদি বলি এই শ্বসন এবং শ্বাসক্রিয়ার ক্ষেত্রে কি আসে,
আমরা বলি যে এই জায়গায় যেটা হচ্ছে ফুসফুস, এটা কি করে, শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগের যে হচ্ছে অংশ, পি হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই হচ্ছে ওভারঅল এখানে কথা মানব ফুসফুসে কেসে। অঙ্গ এক্স এর কথা, এটা হচ্ছে ফুসফুস, এবং অঙ্গ ওয়াই হচ্ছে কি মস্তিষ্ক। তোমাদের বলবে এর সাথে এর কিভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করে, বলবা পন্স এবং মেডুলা থাকে এখানে, পন্স এবং মেডুলা এটাকে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে এখানে তোমাদের কথা। গ্যাসীয় পরিবহনের পার্সপেক্টিভে যদি বলি, এইখানে তোমাদের দেখবা যে কিউ গ্যাসটা হচ্ছে কোথায় গেছে, এটা হচ্ছে আমাদের একটা অংশে গেছে, কিউ গ্যাস আর গ্যাস এভাবে হচ্ছে ওভারঅল বলছে। তো এখানে আমাদের প্রশ্নটা দেখো কি বলছে, এখানে উদ্দীপকে দেয়া থাকে গ্যাস কিউ ও আর এবং হচ্ছে অঙ্গ পি। তো এখানে বলা হচ্ছে গ্যাস পরিবহনে আমাদের ইয়ার ভূমিকা, এই গ্যাস হচ্ছে এই চিত্রটাকে এখানে, ঠিক আছে আমি জাস্ট একটু দেখে নেই। সো কিউ গ্যাস হচ্ছে এখান থেকে গেল, ও হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। তাহলে ফার্স্টে দেখো এখানে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে যেটা হচ্ছে একটু জাস্ট চিন্তা করো, এটা হচ্ছে হার্টের হচ্ছে কোনটা এই সাইড, রাইট, কিন্তু এটা হচ্ছে রাইট সাইড। সো রাইট যে আমাদের কাছে ভেন্ট্রিকল, এইখান থেকে কেউ একজন একটা আমরা বলি গ্যাস, সেটা একটা অংশে পাঠাইছে। তো এখন আমরা বলি কি রাইট ভেন্ট্রিকল থেকে কোন গ্যাস বাহিরে বের হয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, কোথায় যায়, ফুসফুসে যায়। তারপরে সেটা কি হয়, এই জায়গা থেকে আর গ্যাস আসলো, আর গ্যাস আসার পরে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ, সেখান থেকে এসে বাম নিলয়ে গিয়ে তারপরে সেটা কি হয়েছে, তারপরে সেটা দিক থেকে কোন দিক থেকে গেছে, এদিক থেকে গিয়ে দিকে গেছে। তার মানে কি এটা দেহ কোষে, এটা হচ্ছে দেহতে গেছে হচ্ছে অক্সিজেন। তাহলে এই হচ্ছে আমরা বলতে পারি যে তোমাদের কাছে কিউ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কিউ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেটা আসছে আর হচ্ছে অক্সিজেন। গ্যাস পরিবহনে হিমোগ্লোবিন, এটা হচ্ছে অক্সিজেনের কথাবার্তা বলা হয়। সাইনোসাইটিস ধূমপানের কথা বলা হয়, নাকের গহ্বরে দুই পাশে জীবাণু গহ্বর দ্বারা সংক্রমিত হয়। তো নাকের গহ্বর মানে হচ্ছে কোনটা, এই যে আমাদের কাছে নাসা গহ্বর থাকে, এখানে 4 জোড়া সাইনাস থাকে, তো এখানে প্রদাহ হইলে সাইনোসাইটিস। মধ্যকর্ণের সংক্রমণ ওটাইটিস মিডিয়া, ফুসফুসে ক্ষতি সাধনকারী অসচেতন মানুষের বদ অভ্যাস, সিগারেট খাওয়া, ধূমপান করা, তো এটা হচ্ছে এমফাইসেমা হইতে পারে। এমফাইসেমা তোমাকে বলবে অ্যালভিওলার প্রাচীরগুলো ফেটে যায়। ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসের প্রভাব, ফুসফুসে ক্যান্সার হতে পারে। প্লিউরিসি ফাইব্রোসিস, ফাইবার জমা হয়ে পুরু হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। এখন এখানে কিছু কথাবার্তা বলি, 4 জোড়া বিশেষ গহ্বরে বাতাসের পরিবর্তে যখন তরল যায় এবং তরলে তোমার ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন হয় সাইনোসাইটিস, এবং এখানে জ্বর হয় প্রায় 102 ডিগ্রি ফারেনহাইট। মধ্যকর্ণের সংক্রমণ বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ 4 মাস থেকে 4 বছর বয়সী, 4 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, ডে কেয়ার সেন্টারের বাচ্চাদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ করবে। সেটা হচ্ছে কোনটা, মধ্যকর্ণের সংক্রমণ, ওটাইটিস মিডিয়া হয়। একটা 4 ডিগ্রি বেশি জ্বর হয় ডে কেয়ার বাচ্চাদের ক্ষেত্রে, ওটাইটিস মিডিয়া হচ্ছে এখানে আমাদের কাছে বলা হয়েছে। বৃক্কের গঠনের পার্সপেক্টিভে বলে রাখি, তোমাকে বলবে মেরুদণ্ডের দুই পাশে, ঠিক আছে, মেরুদণ্ডের দুই পাশে এই হচ্ছে আমাদের কাছে এখানে থাকে। আমরা বলি হচ্ছে যে মেরুদণ্ডের দুই পাশে, মেরুদণ্ডের নিচে অবস্থিত হচ্ছে মানে সামনের দিকে আর কি, এখানে থাকবে শিমবীজের ন্যায় হচ্ছে লালচে রঙের অঙ্গ, এটা হচ্ছে আমাদের কাছে কিডনি। আচ্ছা, এটা হচ্ছে মেইন কাজ কি, তোমাকে বলবে অঙ্গটা, তোমাকে বলবে এমন একটা অঙ্গ যে অঙ্গটা মূত্র তৈরি করে, এমন একটা অঙ্গ যেগুলো পানি সাম্যতা বা অসমো রেগুলেশন রাখে, এমন একটা অঙ্গ যেগুলো হচ্ছে তোমার কি করে, সোডিয়াম পটাশিয়ামের হচ্ছে ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন আমরা বলি যে এমন একটা অঙ্গ যেটা লোহিত রক্তকণিকা তৈরির জন্য হরমোন তৈরি করে, এরিথ্রোপয়েটিন। তো এগুলো হচ্ছে এখান থেকে আসবে। তো মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এবার অর্নিথিন চক্র যদি বলা হয়, যে তোমাকে বলবে আমাদের শরীরে যে বিষাক্ত অ্যামোনিয়া আছে সেইখানের ক্ষেত্রে কি কাজ করে। তো আমিষ জাতীয় খাদ্য বিভাগের ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য অ্যামোনিয়াকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর ইউরিয়াতে পরিণত করার চক্রাকার প্রক্রিয়াতে সে হচ্ছে হেল্প করে। এবার আমাদের কাছে পরেরটা যেটা দেখো, যে এখানে আমাদের কাছে কি আসতেছে, তো আমরা এই চক্রাকার প্রক্রিয়ার পরে কি দেখছি, যকৃত কোষের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার কথা হচ্ছে। এই পুরো সাইকেলটা আমাদের কাছে অর্নিথিন সাইকেল, কোথায় পড়ছি, অর্নিথিন সাইকেল হচ্ছে যকৃতে। যে ইউরিয়াটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়েছে ওইটাকে এখন বের করতে হবে মানে বডি থেকে, ইউরিয়াটাকে বের করবে কে, কিডনি। ইউরিয়াকে বের করে হচ্ছে কিডনি। সো ইউরিয়াকে ফিল্টার করার কাজটা। সো ফার্স্টে বুঝছো অর্নিথিন সাইকেল কিন্তু ডিরেক্টলি তোমরা অনেকে মনে করো অর্নিথিন সাইকেল হচ্ছে এর সাথে যাচ্ছে যকৃতে, তোমার হচ্ছে কিডনির সাথে, না। অর্নিথিন সাইকেল হচ্ছে যেখানে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনোমূলক তৈরি হয়, হাইড্রোজেনের সাথে যুক্ত অ্যামোনিয়া গঠন করে, দেন সেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে ইউরিয়া ফর্মেশন করে, দেন সেই ইউরিয়াটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে যকৃতে সংগঠিত অর্নিথিন সাইকেল, যেটা পরবর্তীতে কিডনি দিয়ে বের হচ্ছে। এই হচ্ছে মেইনলি কথা। সো বলবে ইউরিয়া কথা থেকে বের হচ্ছে। নেফ্রনের গঠনের কথা যদি বলা হয়, বৃক্কের কর্টেক্স মেডুলায় হচ্ছে একটা রক্ত মূত্র নিষ্কাশনকারী একটা গাঠনিক কার্যিক একক যদি বলা হয়, এককটা কি, নেফ্রন। হেনরি লুপের দৈর্ঘ্যের ভিত্তিতে নেফ্রন দুই রকম হয়ে থাকে, আমরা একটাকে বলি হচ্ছে কোনটা, একটা হচ্ছে কর্টিক্যাল, একটা হচ্ছে জাক্সটামেরুলারি। ওকে, সো বলা হচ্ছে কোনটা, আমাদের কাছে বলা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, যেটা কর্টেক্সে থাকে, একটাকে বলা হয় জাক্সটা মেরুলারি, আরেকটা জন্য কি আছে, গ্লোমেরুলাস আমাদের কাছে আছে, ঠিক আছে, আমি গ্লোমেরুলারি বলা দিয়েছিলাম। সো জাক্সটা মেরুলারি নেফ্রন বেশি থাকে হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর জাক্সটা মেরুলারি নেফ্রন হচ্ছে 15%। সো বৃক্কের গাঠনিক এবং কার্যিক একক নেফ্রনের মাঝখানে চলে আসে। মূত্র উৎপাদন প্রক্রিয়া যদি আমাকে বলা হয়, মূত্র উৎপাদন প্রক্রিয়া হচ্ছে বোম্যান্স ক্যাপসুল যেটা থাকে, সেখানে গ্লোমেরুলাসটা ফিল্টার করে রক্তটা, সেখান থেকে মেইনলি সবকিছু চলে আসে। সো এটাই ওভারঅল বলা হবে, তোমার উদ্দীপকে দেওয়া থাকবে রক্তের অতি সূক্ষ্ম পরিশ্রমণ, ঠিক আছে, আলট্রা ফিল্ট্রেশন, যেখানে বোমেন্স ক্যাপসুল এগুলো থাকে, প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়, দেন সেখানে কিছু উপাদান শোষিত হবে, ক্ষরণ হবে। ওভারঅল এই কথাগুলো আসলে মেইনলি বলা হয়েছে। আবার যদি পুনঃশোষণে বিঘ্ন ঘটে, মানে তোমার পারফেক্টলি রক্ত থেকে বর্জ্য পদার্থ বের না হয়, তখন তোমার কি হবে, অ্যাজোটিমিয়া বা ইউরেমিয়া, অসুস্থ একটা অবস্থা সৃষ্টি হবে। এই হচ্ছে কথা। এই অংশটাকে আমরা বলি গ্লোমেরুলাস। এটা হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে কি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা আমাদের কাছে নিকটবর্তী প্যাসোনালিকা। এরপরে হচ্ছে নিচের দিকে যেটা গেছে, এটা হচ্ছে হেনলি লুপ, আর এখান থেকে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ওকে, ইউ আকৃতি যেটা থাকবে।
ডিসলকন্ট্রোল আর কালেক্টিং টিউবুল হচ্ছে এটা আমাদের কাছে আসবে। নেফ্রনের মূত্রশুষির 3টা ধাপ থাকে, তোমাকে ওভারঅল বলতে পারে আলট্রা ফিল্ট্রেশন, নির্বাচিত পুনঃশোষণ, সক্রিয়করণ। এ এবং বি এর পার্ট আমরা বলে দিচ্ছি, তোমাকে বলবে যে এখানে কোন কোন অংশ কোথায় কোথায় কি করতেছে। বৃক্ক বিকলের ক্ষেত্রে এখানে তোমার বলা হচ্ছে বৃক্ক নষ্ট হতে পারে, এবং প্রতিকার হিসেবে কি আমরা বলি একটা তোমার এক্সট্রা যে বলা হয় বৃক্ক প্রতিস্থাপন করা হয়। এই ক্ষেত্রে দেখো এ এবং বি এখানে 3টা কিডনি আছে, কোনটা হচ্ছে নষ্ট আর কোনটা হচ্ছে আসল, মানে কোনটা প্রতিস্থাপন করা হয়েছে। এটা নষ্টটা আগের জায়গায় থাকে। এক্সট্রা করে আমি কিন্তু এটা সরাই না, সরাই বসাই না, তো যেটা আগের জায়গায় থাকে তার ঠিক কাছাকাছি আমরা আরেকটা বসাই দিই, এটা হচ্ছে প্রতিস্থাপিত বৃক্কতা। ওকে, এবং এই জায়গায় অনেক সময় আমরা কি করি, তোমাদের বলা হবে যে সাময়িক বিকল্প হিসেবে একটা পেরিটোনিয়াম পর্দা ব্যবহার করে তোমার কি করা হয়, আমরা বলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা হয়। ওকে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করা হয়, কিংবা যন্ত্র ব্যবহার করে করতে পারো হিমোডায়ালাইসিস। এগুলো ওভারঅল হচ্ছে এখানে চলে আসে। সো উদ্দীপকে এবার যদি আমি তোমাকে বলি হরমোনের ক্ষেত্রে ভূমিকা, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোন যা নেফ্রনের সংগ্রাহী নালিকার পানি ভেদ্যতা বাড়িয়ে দেয়। ওকে, মানে পানি শোষণটা হচ্ছে বাড়ায় দেয়। পানি শোষণ যখন বাড়ায় দেয় তখন হচ্ছে কি মূত্রের পরিমাণ ঘনত্ব এগুলো নিয়ন্ত্রণ করা যায়। এটা হচ্ছে কোন হরমোনটা, এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন। এই হচ্ছে এখানে তোমার পাবা অ্যান্টিডায়াবেটিক। এবার চলো অধ্যায় 7 যেটা 7 ক্ষেত্রে আমি তোমাকে বলি এটা হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটলাস, একটু কম্পারেটিভলি কম লম্বা টাইপের থাকে এবং সবচেয়ে ছোট, মানে প্রথম যে আমাদের সার্ভাইকাল ওয়ানটা থাকে। এইটা যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্সেস। এটা অ্যাটলাস, এটা অ্যাক্সেসের ক্ষেত্রে এইখানে যে জায়গাটা থাকে এটাকে বলা হয় যে 2 এর মতো চিন্তা করবে, 2 এর মতো আছে, 2 নাম্বার, 2 এর মতো ভাঁজ আছে। তো এটাকে একটা জায়গা থাকে যাকে বলা ওডন্টয়েড প্রসেস, ওডন্টয়েড প্রসেস দিয়ে বলা হয় প্রায়। এবার এই জায়গাটা দেখো দুইটাই হচ্ছে কশেরুকা। এর মধ্যে এইটা যেটা এটা হচ্ছে কিছুটা কি, এটা হচ্ছে আমাদের কাছে কিছুটা হার্ট শেপ, এটা হচ্ছে কিছুটা হার্ট শেপ। আর এটা দেখো এটা কিছুটা হচ্ছে বৃক্কের মতো শেপ। সো হার্ট শেপ যদি হয় সেটা হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয়, আর এটা যদি হয় লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা। যদি হচ্ছে কি রকম শেপ হয়, বৃক্কাকার শেপ হয়। সো এই বিষয়গুলো আমাদের এখানে আইডেন্টিফিকেশন পয়েন্ট। তোমাকে যদি বলা হয় পেরিঅস্টিয়াম দ্বারা আবৃত যোজক টিস্যু কোনটা, পেরিঅস্টিয়াম মানে হচ্ছে অস্থি, পেরিকন্ড্রিয়াম দ্বারা যোজক টিস্যু কোনটা, তরুণাস্থি। সো এই কথাগুলো এখানে তোমার ওভারঅল আসে। আমি এখানে তোমাকে এঁকে দিচ্ছি, ধর একটা হাড় হইলে হাড়ের একদম শেষ মাথায়, যে আমরা মুরগির হাড় খাই না, এখানে কি খাই, লাস্টে তরুণাস্থি পাই। সে তরুণাস্থি আবৃত থাকে পেরিকন্ড্রিয়াম দিয়ে, নমনীয় থাকে এটা। এরপর এই অংশটা থাকে নিরেট অস্থি, যেটা অনমনীয় থাকে, পেরিঅস্টিয়াম দিয়ে আবৃত থাকে। এবং এই নিরেট অস্থির ক্ষেত্রে আমাদের কাছে যেই অংশটা বা তন্ত্রটা আমরা পাই সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র পাবো এখানে। ঠিক আছে, কি পাবো, হ্যাভার্সিয়ান তন্ত্র পাবো। এবার এই বি তরুণাস্থির কথা বলা হচ্ছে, উদ্দীপকে আর কি কি দেওয়া থাকে, একদম দেখো সোজাসুজি যেই পেশিটা আছে, একদম সোজাসুজি যে পেশিটা আছে, এখানে কোনো শাখা আছে নাই, তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। যদি মনে করো এইখানে এগুলো কি দাগ 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 তো আছে, আর এইখানে দেখো এখানেও দাগ দাগ আছে, বাট দেখো এগুলো শাখা হয়ে গেছে, একটা একসাথে মিক্স হয়ে গেছে, তাহলে এরকম শাখাযুক্ত যদি হয় এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে হৃদ পেশি। আর একদম দেখো মাকু আকৃতির একদম কাছাকাছি এগুলো হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা বলা হয়েছে, কঙ্কাল, বৈচ্ছিক, হৃদপেশি এবং মসৃণ পেশি। এবার এটা হচ্ছে আমাদের কাছে হার্ট, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে হৃদপেশি। বি যেটা, বি এর ক্ষেত্রে এই ছবিটা দিয়ে বলে যে পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। ঠিক আছে, টান সৃষ্টি করে কিন্তু হচ্ছে ধাক্কা দেয় না এটা। আর ওইখানে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের কাছে পায়ের যে পেশিগুলো আছে, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, ওগুলো হচ্ছে এখানে আমাদের কাছে ওভারঅল চলে আসবে। ওকে, সো এই যে হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস পেশি, পেশিতে টান পড়ে কিন্তু হচ্ছে ধাক্কা দেয় না। এবার দেখো লিভার তন্ত্রের ক্ষেত্রে এটা তোমাদের একটু বলি, মাঝে মধ্যে তোমাদের লিভার কোন টাইপের লিভার সেটা বলতে পারে। কিছু উদাহরণ আমরা হচ্ছে ফার্স্টে পড়ি। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কোনটা, মাথা এবং অ্যাটলাস। মাথা কি 1 নাম্বার থাকে এবং হচ্ছে সন্ধি, আমরা বলি কাঁচি, যেটা কাঁচির মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে ঠেলাগাড়ি এবং হচ্ছে পায়ের আঙুলের ডগা। তৃতীয়টা হচ্ছে কনুইসন্ধি, নখ কাটার যন্ত্র। এটার চাইতে তুমি আইডেন্টিফিকেশন কিভাবে বলবো, তুমি সবসময় দেখবে মাঝে কে থাকে, মাঝে কে থাকে মাথায় রাখবে এটা যে পিতার ভারী প্রচেষ্টা, পিতার ভারী প্রচেষ্টা। 1 নাম্বারে থাকে পিতা বা পিভট, ফ্যালক্রাম থাকতে পারে যেটা বলা হয়। দ্বিতীয় হচ্ছে ভারী যেটা দেওয়া হয়। আর 3 নাম্বার হচ্ছে কি, যে বল বা প্রচেষ্টা দিচ্ছ, পিতার ভারী প্রচেষ্টা, পিভট ভার, আর হচ্ছে প্রচেষ্টা বা বল। যেরকম তুমি এই জায়গায় চিন্তা করো এটা কোন শ্রেণীর লিভার হইতে পারে, এটা হচ্ছে পিভট এখানে। পিতার এখানে আমরা বলতে পারি ভারী প্রচেষ্টা, প্রচেষ্টা বা বল হচ্ছে মাঝখানে, তাহলে 3 নাম্বার লিভারের মধ্যে পড়বে। সেভাবে তুমি হচ্ছে চিন্তা করবা। যেমন ধরো এইখানে হচ্ছে দেখো এই যে একটা পয়েন্ট দিয়ে কি বোঝানো হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের কাছে এখানে কোনো বল দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের কাছে পিভট। তাহলে পিভট হচ্ছে এটা কি 1 নাম্বারের মাঝে পড়ে যায়। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে পার্সপেক্টিভ। আর এখানে হইলে আর এবং পি তোমাকে হচ্ছে বলে দিবে মেইনলি কি করতে হবে। তাহলে প্রচেষ্টার মাঝখানে যদি পড়ে 3 নাম্বার লিভারের পার্টি চলে আসবে। ওকে, আচ্ছা, তো মচকানো এবং অস্থিভঙ্গ যদি বলা হয়, যে তোমাকে বলবে সিঁড়িতে নামার সময় পায়ের গোড়ালিতে মারাত্মক আঘাত পাইছে, পা ফুলে গেছে, হাঁটতে পারতেছে না, তো এখানে মচকানো হয়েছে, রাইস ট্রিটমেন্ট দিতে হবে, লিগামেন্ট মুচকে যাওয়া। অস্থির স্থান যদি বলা হয়, রিক্সা থেকে পড়ে যে জায়গায় হচ্ছে অস্থি সন্ধিটা ছিল সেটা সরে গেছে বা হাড্ডি ভেঙে গেছে, এগুলো ওভারঅল তোমাদের বলবে। ট্রিটমেন্টের কথাগুলো এখানে ওভারঅল আসে। এবার চলে আসবে এই ক্ষেত্রে আমাদের কাছে বলা হয়েছে এই যে অংশটা প্রলম্বিত অংশ থাকবে, এখানে আমাদের কাছে কি থাকে, ডেনড্রন থাকে, কোষ দেহ থাকে, একজন থাকে, লাস্টে হচ্ছে কি থাকে, সিনাপটিক নব থাকে। ওকে, সো সিনাপস এখানে ফরমেশন করে আর কি। সো রাসায়নিক পদ্ধতিতে কি হয়, স্নায়ুতরণে প্রবাহিত হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নিউরন, যেটা হচ্ছে একক স্নায়ুতন্ত্রের গাঠনিক একক।
কার্যিক একক। করোটিক স্নায়ু যদি বলা হয়, করোটিক স্নায়ু আমরা কি বলি যে মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায়, কিন্তু যেটা আমরা একটু এখানে আসতেছিলাম যে আমাদের হচ্ছে যে করোটিক স্নায়ুগুলো আছে তাদের হচ্ছে কাজটা কি। প্রথম কথা হচ্ছে ঘ্রাণ হচ্ছে অলফ্যাক্টরি। ওকে, তোমরা একটু আমার এখানে কমেন্টে যাও, দেখো নিমোনিক্স দেয়া আছে, আমি এখানে না ওভারঅল প্রত্যেকটা কয় নাম্বার স্নায়ু বুঝাই দিছি আর কি। সো ঘ্রাণ, অলফ্যাক্টরি, দর্শন, অপটিক, চোখের নরন, চোখের নরনের ক্ষেত্রে আমরা বলি অকুলোমোটর এবং ট্রকলেট দুইটা কাজ করে। ট্রাইজেমিনাল তোমার মেইনলি হচ্ছে মুখের এই কাছাকাছি এসে চিবানোর কাজে হেল্প করে। চোখের নরনে হচ্ছে অ্যাবডুসেন্স, ফেশিয়াল হচ্ছে মুখের অভিব্যক্তি 7 নাম্বার। শ্রবণ ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ, অডিটরি অ্যান্ড ভেস্টিবুলার নার্ভ এটা মেইনলি বলা হয়, ঠিক আছে। আমরা বলি গিলন বা গিলতেছো, গ্লসো ফ্যারিঞ্জিয়াল, যে ফ্যারিংস দিয়ে তো গিলতেছো, এটা বলা হচ্ছে। ভিসেরা নিয়ন্ত্রণ মানে বিভিন্ন ভিসেরায় থাকে, ভেগাস মেইনলি এটা বলা হয়। মাথার কাঁধের নরন যদি বলা হয় স্পাইনাল অ্যাক্সেসরি। জিহ্বা নাড়ানোর জন্য হাইপোগ্লসাল, এই গ্লসা মানে হচ্ছে জিহ্বা। সো এই হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে কথা হবে। পশ্চাৎ মস্তিষ্ক এবং শারীরবৃত্তীয় নিয়ন্ত্রণ যদি আমি চলে আসি, তোমাদের এই জায়গায় চলে আসে হচ্ছে উদ্দীপকে দেয়া থাকে কি যে তোমার মাথায় পেছন দিকে আঘাত লেগে সাথে সাথে পড়ে যায় এবং লালাক্ষরণ বমি হওয়া শুরু করে। পেছন দিকে আঘাত লাগলো, কি আসলো? সেরেবেলাম বা তোমার ভারসাম্য নিয়ন্ত্রণ হয়েছে, পড়ে গেছে। সো সেরেবেলাম বা পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে এখানে কথাবার্তা বলবে আর কি। ভার্মিস দ্বারা যুক্ত দুটি গোলার্ধনীয় সেরেবেলাম থাকে, আড়াআড়ি স্নায়ুতন্ত্র নির্মিত পন্স থাকে, পিরামিড আকৃতির মেডুলা অবলঙ্গটার সাথে গঠন কাজ থাকে। সো পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে কি কি থাকে? সেরেবেলাম, পন্স, মেডুলা, দেহের ভারসাম্য, হৃদস্পন্দন, শ্বসন, লালাক্ষরণ বা অন্যান্য অংশ প্রতিবর্ত ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। চোখের রড এবং কোন কোষ যদি তোমাকে বলা হয় যে 2 নাম্বার করোটিক স্নায়ু, 2 মানে কি? 2 মানে চোখ, চোখে কি থাকে? 2টা চোখ থাকে, তাহলে এটা হচ্ছে অপটিক স্নায়ু। এটা হচ্ছে কি করে? 3টা স্তর দিয়ে গঠিত থাকে, আমরা জানি। কি কি থাকে সেটা বলো, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা এখানে আমাদের কাছে থাকবে। সবচেয়ে ভেতরের স্তরে 2 প্রকার আলোক সংবেদী কোষ মানে কি? রড এবং কোন কোষের কথাবার্তা বলছে। চোখের লেন্স এবং প্রতিবিম্ব গঠন যদি আমাকে বলা হয়, লেন্স প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তোমার এই জায়গায় যেটা তোমার ওভারঅল তুমি চিত্রের ভিডিওতে যাবা, প্রত্যেকটা জিনিস তোমরা আঁকাইছি। তো এইখানে এইটার মধ্যে কি কি দেয়া আছে, এটার মধ্যে তুমি দেখবা হচ্ছে এখানে আমাদের কাছে পিত বিন্দু আছে, পিত বিন্দু আছে এখানে, পিত বিন্দুর এখানে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কাছে অন্ধবিন্দু, এটা হচ্ছে আমাদের কাছে অপটিক নার্ভ গেছে। বাহিরেরটা হচ্ছে স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা, এটা হচ্ছে আমাদের কাছে লেন্স। এই অংশটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। ওকে, এটা হচ্ছে সিলিয়ারি বডির পার্টটা এখান থেকে গেছে, এটা সিলিয়ারি পেশি। ওকে, তারপরে তোমার কাছে কোনটা আসবে? এই যে অংশটা হচ্ছে আইরিশের পার্টটা আসবে, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি পিউপিল, আর এটাকে বলা হয় হচ্ছে লেন্স। ওকে, তারপরে তোমার যখন আসবে লেয়ারের মাঝখানে আসবে হচ্ছে কর্নিয়া, তার বাইরে আসবে হচ্ছে কনজাংটিভা। সো একবার দেখে ফেলবা জিনিসটা, পিউপিলের ক্ষেত্রে বলা হয়েছে পিউপিলের পেছনে অবস্থিত সিলিয়ারি বডির সাথে সাসপেন্সরি লিগামেন্টের সাথে ঝুলে থাকা দিয়োত্তল চাকতি, লেন্স। আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার পিত বিন্দুতে উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হওয়া। ওকে, এ হচ্ছে এই যে অংশটা আছে সেটা বলছে অক্ষি গোলকের প্রকোষ্ঠ এবং আনুষঙ্গিক অংশ যদি বলা হয়, তরল পদার্থ কি থাকে? 3টা গহ্বর থাকে, একটা অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে আমাদের কাছে কোনটা? ভিট্রিয়াস প্রকোষ্ঠ, যেখানে ভিট্রিয়াস হিমার থাকে, অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠে কি থাকে? অ্যাকুয়াস হিমার থাকে। আচ্ছা, এবার যেটা আমাদের কাছে বলা হয়েছে যে তোমার এই জায়গাটায় যে এছাড়া কি কি থাকে, দেখো চোখে অক্ষিগোলক থাকে, স্তর থাকে, লেন্স থাকে, আর এই বি হচ্ছে কোনটা? এই বি হচ্ছে প্রকোষ্ঠ, অক্ষিগোলকের মাঝখানে যদি বলি। আর এ হচ্ছে কোনটা? আনুষঙ্গিক যে অংশগুলো আছে, ধরো এই চোখের নেত্র, অক্ষির যে পেশিগুলো আছে সেটা, বিভিন্ন গ্রন্থি আছে সেটা। সো ওই দুইটা মিলে হচ্ছে আমাদের কাছে ওভারঅল যে চোখ থাকে, যে দেখো রেকটাস অবলিক পেশি, অক্ষিপল্লব, শ্রী গ্রন্থি, মেওমিয়ান গ্রন্থি এবং অন্যান্য আনুষঙ্গিক অংশের যে ভূমিকা আছে সেটা। সেখানে আমাদের কাছে কান এবং কান, ইউটিকুলাস, স্যাকুলাস যদি আমাকে বলা হয়, তো এখানে আমাদের কাছে কে আসে? এই যে এ আছে, এই এ হচ্ছে কি? হচ্ছে আমাদের কাছে ইউট্রিকুলাস, আর এই বি যেটা এখানে অংশটা এটাকে বলা হয় কোনটা? স্যাকুলাস। সো ওভারঅল এখানে আমাদের কাছে অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অ্যাম্পুলা থাকে, ওটলির দানা থাকে, যেগুলো কি করে? ভারসাম্য নিয়ন্ত্রণে হেল্প করে। আর শামুকের খোলকের মতো কি থাকে? এখানে ককলিয়ার নালিকা থাকে। ওকে, সো এই হচ্ছে এখানে কথা। মধ্যকর্ণের গঠনের কথা বলা হয়েছে, তুমি দেখবে যে মাঝখানের যে অংশটা মধ্যকর্ণের গঠন, এখানে হাড্ডি থাকে, এখানে হচ্ছে কি থাকে? টিম্প্যানিক, সরি এখানে আমাদের কাছে থেকে ইউস্টেশন নালিকা থাকে। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে টিম্প্যানিক পর্দা। সো এরপরে হচ্ছে অন্তঃকর্ণের পার্টটা যায়। সো এ দিয়ে আমরা আসলে মেইনলি কি বুঝাই যে এখানে আমাদের কাছে কয়েকটা অংশ থাকে। তোমরা চিত্রের ভিডিওটা ডেফিনেটলি দেখবা যে ফেনেস্ট্রা ওভালিস থাকে, ফেনেস্ট্রা রোটান্ডা থাকে। এই প্রথম দিকে থাকে ফেনেস্ট্রা ওভালিস, পরেরটা থাকে ফেনেস্ট্রা রোটান্ডা। এই হচ্ছে কথা। এবার হচ্ছে কানের শ্রবণ এবং ভারসাম্য রক্ষার কৌশল। ভারসাম্য রক্ষার কৌশল এই যে তোমাকে এখানে বলবে অর্ধবৃত্তাকার নালী থাকে, এটা অন্তঃকর্ণের গঠন আসলে ওভারঅল বলছে। আচ্ছা, সো শব্দ তরঙ্গ যাবে এন্ডোলিম্ফ বা অন্যান্য অংশ দিয়ে মেইনলি যায়। এটা আসলে তোমাদের মেইনলি যেটা থাকে যে ব্যাখ্যা হিসেবে লিখতে হয় যে আমার এটা এখানে যায়, এটাকে ওইটা উদ্দীপ্ত করে, সেই ব্যাপারগুলো। এবং মাথা বাঁকালে বা ঘোরালে অর্ধবৃত্তাকার নালী অ্যাম্পুলা এবং কুপুলা যেটা স্থান পরিবর্তন করে দেন তোমার এই কাজটা করে, সেগুলো উদ্দীপক নির্ণয় আসলে তোমাকে লিখতে হয়। এবার চলে আসে হচ্ছে পরের যে অংশটা, সেটা হচ্ছে কোনটা? থাইরয়েড এবং পিটুইটারি গ্রন্থি। গ্রন্থির পার্সপেক্টিভে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা দেখি কতক্ষণ ক্লাস করছি আমরা। সো 44 মিনিটস হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না আর আমাদের, প্রায় শেষের পথে। থাইরয়েড পিটুইটারির ক্ষেত্রে আমরা বলি যে প্রজাপতি আকৃতি যদি বলা হয়, গলার এখানে থাকে থাইরয়েড, তো বলে সবচেয়ে ছোট আকৃতির গ্রন্থি, প্রভু গ্রন্থি, ওটা হচ্ছে পিটুইটারি। ওকে, সো হরমোনের তারতম্যের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, রোগগুলো মাথায় রাখো। ক্রিটিনিজম, মিক্সিডেমা দুইটাই হচ্ছে থাইরয়েড হরমোন কম হয়েছে। ক্রিটি মানে সি, সিটা হচ্ছে চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে হয়। মিক্সিডেমা, মিক্সিডেমা হচ্ছে কাদের ক্ষেত্রে হয়? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কম। গলগণ্ড যদি আমাকে বলা হয়, এটাও কম নিঃসরণের কারণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় যখন, সেটাকে বলা হয় কি? গলগণ্ড। পিটুইটারির কারণে কি হয়? ধরো পিটুইটারি থেকে তোমার হচ্ছে গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয়েছে, বড় হয়ে যাবে, বেশি গ্রোথ হবে, দৈত্যত্ব হবে বা জাইগান্টিজম হবে।
বামনত্ব মানে কি ডোয়ার্ফ হয়ে গেছে, ডোয়ার্ফ মানে কি এখানে কম ক্ষরণ হয়েছে গ্রোথ হরমোন। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস এটার ক্ষেত্রে কি হবে, তোমার এডিএইচ যেটা মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্ষরণ কমে গেলে মানে কি তুমি সহজে পানি শোষণ করতে পারবে না, পানি বের হয়ে যাবে, মানে বহুমূত্র হবে, ঠিক আছে, ডায়াবেটিস হবে। পরিপাক ও বিপাকে হচ্ছে গ্রন্থি এবং হরমোন যদি আমাকে বলা হয়, হরমোনের পার্সপেক্টিভে কি আছে এখানে আমাদের কাছে দেখো যে উদ্দীপকে কি দেয়া থাকে, নালীযুক্ত গ্রন্থি, নালীবিহীন গ্রন্থি আছে। নালীযুক্ত গ্রন্থি যেটা ওটা হচ্ছে আমরা কি বলি এনজাইম ক্ষরণ করে, নালীবিহীন গ্রন্থি যেটা ওটা হচ্ছে হরমোন ক্ষরণ করে, সহজ কথা এটি তোমাকে ওভারঅল বলবে। সো মানুষের স্বাভাবিক বৃদ্ধি এবং পেশি কঙ্কালতন্ত্রের রক্ষণাবেক্ষণে এই রাসায়নিক উপাদান ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোনটা কেন ইম্পর্টেন্ট, এর কারণে রোগ হইতে পারে, থাইরক্সিন কি কাজ করে, সো এগুলো আমরা বলছি অলরেডি। হরমোনের গুরুত্ব অনিয়ন্ত্রিত, আমরা জানি হরমোন ঠিক থাকলে ঠিক থাকে বডি, হরমোন ঠিক না থাকলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, এগুলো তোমাদের এখানে ওভারঅল বলবে। এবার হচ্ছে গ্যামেটোজেনেসিসের পার্সপেক্টিভে জনন মাতৃকোষ থেকে সচল পুং জনন কোষ, এটা হচ্ছে এক্স প্রক্রিয়া, স্পার্মাটোজেনেসিস। স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া, এটা হচ্ছে কোনটা, ওজেনেসিস। তো এই জিনিসগুলো আসলে বলছে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস। আচ্ছা, এবার যদি আমরা এখানে একটু চলে আসি আমাদের পরের পার্টে, সো এইখানে তোমাদের জাস্ট ছোট্ট আরেকটু মার্কেটিং, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে যারা পরবর্তীতে মেডিকেল স্টার্ট করবা, তো আমরা কিন্তু অনেক দিন যাবত মেডিকেলেই পড়াচ্ছি, তো যারা মেডিকেল ব্যাচ স্টার্ট করবা তাদের জন্য নতুন একদম ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, আরটিডিএস এর ফাইনাল মেডিকেল ব্যাচ। সো যারা যুক্ত হবে তারা হচ্ছে এইখানে ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দিয়ে যুক্ত হয়ে যাবে আশা করি, ডাউট নেই কোনো, কারণ এটা এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম, ঠিক আছে। প্রায় হচ্ছে গত বছর প্রায় 12,000 মানুষ আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছিল, এই বছর এখন পর্যন্ত মানে তোমাদের হচ্ছে সেকেন্ড টাইমে সবকিছু মিলে প্রায় 7,000 মানুষ সাথে যুক্ত আছে। সো ট্রাস্টওয়ার্দি জিনিস, সমস্যা নেই তেমন কোনো। আচ্ছা, সো এবার এটা যাওয়ার পরে আমরা একটু আসি হচ্ছে এই জায়গায়, এইটা কি ভাই, এটা হচ্ছে আমাদের কাছে ডিম্বাণু, এটা হচ্ছে শুক্রাণু, শেষ, একদম সহজ কথা। এবার এই জায়গায় যেটা অনেকগুলো দশা থাকে, এটা হচ্ছে জাইগোট, এটা হচ্ছে গ্যাস্ট্রুলেশনের পরে 3টা স্তর সৃষ্টি হয়েছে। বাহিরের এটা হচ্ছে আমাদের কাছে এক্টোডার্ম, এটা মিজোডার্ম, এর ভেতরটা হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, এবার দেখো ইমপ্ল্যান্টেশন এবং ভ্রূণ আবরণী যেটা, ইমপ্ল্যান্টেশন ভ্রূণ আবরণীতে আমরা এই যে দেখো বাচ্চার এই যে নাভির সাথে যে যুক্ত থাকে এটা হচ্ছে আম্বিলিকাল রজ্জু, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে অমরা, ঠিক আছে। এবং এই অমরার মাধ্যমে কি পুষ্টি সব মায়ের দেহ থেকে এখানে যায়, আর মানে এই যে ফিটাসটা আছে তার বর্জ্য পদার্থ সব হচ্ছে মানে এখান থেকে মায়ের দেহে চলে যায়, এই হচ্ছে কথা। এবং ভ্রূণের শুষ্কতা বাইরের আঘাত থেকে রক্ষাকারী তরলপূর্ণ থলি কোনটা, ভ্রূণাবরণী। গতদিন তোমাদের চিত্রের ক্লাসে আমি আঁকাইছি, মা থেকে যে ফিটাসে পুষ্টি যেটা বললাম, যেটা হচ্ছে অমরার ক্ষেত্রে মাধ্যমে হচ্ছে যায়। উদ্দীপক নির্ণয় এ হচ্ছে কি, এ হচ্ছে অমরা, আর বি এর পার্সপেক্টিভ এটা আমাদের কাছে কি, রজ্জু, আমাদের আম্বিলিকাল রজ্জু। অমরা বা প্লাসেন্টার গঠনের কথা বলা হয়েছে, সেম জিনিস, পুষ্টি হচ্ছে যায় ফিটাসে, আর বর্জ্য হচ্ছে মায়ের দেহে চলে আসে। রজচক্রের কথা বলা হচ্ছে, প্রজননক্ষম নারীর দেহে হচ্ছে প্রতি 28 দিন পর পর এন্ডোমেট্রিয়ামে অবক্ষয় হয় এবং যোনিপথে রক্তস্রাবীয় চক্রাকার পরিবর্তন হয়। সো এটা হচ্ছে আমাদের কাছে মেনস্ট্রুয়াল যে সাইকেল আছে এটার মাঝখানে ফার্স্ট হচ্ছে গ্রোথ ফেজ থাকে, এরপর হচ্ছে ক্ষরণ ফেজ থাকে। এই জায়গায় কিন্তু মেইনলি হচ্ছে যখন হচ্ছে লেয়ারটা শেড হয়ে যায় ওই সময় হচ্ছে মেনস্ট্রুয়েশন টাইম থাকে আসলে, ওকে। সো এইখানে আমাদের কাছে কথা। সো রজচক্রের ধাপসমূহ ইউজুয়ালি, বাট তোমাদের আসলে চিত্রটা দিয়ে বলে এখানে কি আসলে বুঝাইছে, যে এন্ডোমেট্রিয়াল যে গ্রোথটা আছে এবং দেন তার যে শেডিং হয়েছে, শেডিং এর সময় যে ব্লাড লসটা হয়েছে সেটাকে আসলে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হচ্ছে। প্রজনন অক্ষমতা এবং আইভিএফ এর কথা বলা হচ্ছে, যে দম্পতি সন্তান ধারণে বাধা বিলম্ব হওয়ার কারণে কৃত্রিম উপায় দেহের বাইরে যখন তোমার নিষেক সম্পন্ন করতেছো, মানে ফার্টিলাইজেশন কোন কাচের পাত্রে করতেছো, এটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা হচ্ছে আইভিএফ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 2 সন্তান থাকায় স্থায়ী পদ্ধতিতে গর্ভনিরোধ করতে চাওয়ার উপায় হচ্ছে কি কি, আমরা বলি হচ্ছে ভেজেকটমি, টিউবেকটমি। সো ভেজেকটমি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হয়, আর টিউবেকটমি হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে হয়। বলা হচ্ছে বয়সন্ধিকালীন পরিবর্তন এবং হরমোনে, এখানে আমরা বলি যে অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, বিশেষ করে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আমরা বলি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, অ্যান্ড্রোজেন, এদের কারণে মানে বয়সন্ধিকালীন চেঞ্জ আসে। অধ্যায় 10 যদি বলা হয় যে আমাদের কাছে কিছু প্রতিরক্ষার স্তর বলা হচ্ছে, কে, এল, এম, এন অ্যান্ড দেন আদার পার্টসে। সো এখানে বলা হচ্ছে মানব দেহ থাকে, কে হচ্ছে প্রথম স্তরের প্রতিরক্ষা, যেখানে কি আছে, ত্বক আছে, লোম আছে, এইচসিএল আছে। মাথায় রাখবা যে ইউজুয়াল বাহিরের যে আবরণগুলো বা রক্তে না যাওয়া পর্যন্ত ফার্স্ট স্তরেই থাকে, এরপরে যখন রক্তে চলে যায় এবং তখন যখন মেমোরি সেল কাজ করে না, ধরো ফ্যাগোসাইটোসিস কাজ করতেছে, কোনো কেমিক্যাল কাজ করতেছে, কোনো কোষ কাজ করতেছে, ওইগুলো দ্বিতীয় স্তরেরই। বাট যখন আমি মেমোরিটা ধারণ করে ফেলছি তখন সেটা হয়ে যাবে হচ্ছে কোনটা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তৃতীয় স্তরের, যেখানে আমাদের কাছে কি সহজতা এবং প্রতিরক্ষা অর্জিত, এগুলো হচ্ছে মেইনলি আমরা দেখতে পারবো। কথা হচ্ছে এখানে ত্বক পরাস্থলে বিশেষ রক্তকণিকা দ্বারা ভক্ষণ হয়, অপসোনাইজেশন, ক্ষণপথ সৃষ্টি, ফ্যাগোসাইটিক গহ্বর, ফ্যাগোলাইসোজোম, এক্সোসাইটোসিস। সো ওভারভিউয়ে যেগুলো তোমার লাগতেছে দ্বিতীয় স্তরের মাঝখানে, ওকে। এবং এটা হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে কথা বলছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, শ্বেত রক্তকণিকার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিসটা কার মাঝখানে পড়বে, দ্বিতীয় প্রতিরক্ষার মাঝখানে। অ্যান্টিবডি এটা ভারী শৃঙ্খল থাকে, হালকা শৃঙ্খল থাকে, ডাইসালফাইড বন্ধন থাকে এদের মাঝখানে, প্যারাটপ থাকে এখানে, কবজা অঞ্চল থাকে এই জায়গায়, পরিবর্তনশীল অঞ্চল হচ্ছে উপরের গুলো, স্থায়ী অঞ্চল হচ্ছে নিচের গুলো, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা লকের মাধ্যমে সে আইডেন্টিফাই করে অ্যান্ড দেন পরবর্তী কাজগুলো সে হচ্ছে সম্পন্ন করে। এবার সেম ভাবে এখানে বলা হচ্ছে কি যে তোমার এই যে এটা হচ্ছে কি যে লিম্ফোসাইট থেকে অতন্দ্র প্রহরী বা স্মৃতিকোষ তৈরি হয়েছে, তৃতীয় প্রতিরক্ষা স্তর দিচ্ছে আর কি ওভারঅল আমাদের কাছে। এবার বিভিন্ন ধরনের ভ্যাকসিন থাকে, সেই ভ্যাকসিনের প্রকারভেদ তোমাকে লিখতে বলতে পারে যে ভ্যাকসিন থেকে সুরক্ষা দেয়, এবং অনেকের ক্ষেত্রে বলে যে কিছু শিশু
ঘন ঘন রোগে ভোগে 12 বছর পর্যন্ত তাকে নির্ধারিত টিকা দিতে হয়। সো এই টিকাগুলো কি কি, ওই টিকাগুলোর কথা হচ্ছে লিখতে হয়। জিনতত্ত্ব বিবর্তনের কেসে তোমাদের এখানে অনুপাত নিয়ে বলা হচ্ছে, যদি কোনো কিছু 3:1 আসে সেটা মেন্ডেলের প্রথম সূত্রের মাঝখানে পড়ে। যদি মনে হয় যে তোমার হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সেটা জানতে চাই আমি যে এই বংশধরগুলো কি হোমোজাইগাস না হেটেরোজাইগাস, তার জন্য কি করা হয়, প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস করানো হয়, তার মানে কি টেস্ট করা হয়, টেস্ট ক্রস, জানতে চাই আমি যে হোমোজাইগাস না হেটেরোজাইগাস। এবার যদি আমি বলি সমপ্রকটতা, যেখানে তোমার হচ্ছে সাদা পাখি কালো পাখি থাকে 1:2:1, মানে হচ্ছে চেক যুক্ত যখন তৈরি হয়, এটাকে সমপ্রকটতা বলছে। লিথাল জিনের ক্ষেত্রে কি আসবে, 2:1 আসবে আমরা জানি। এখানে হচ্ছে হোমোজাইগাস অবস্থায় 1/4 জীবের মৃত্যু ঘটে এবং অনুপাত হয় 2:1। আর বলা হচ্ছে লাল ফুল সাদা ফুল যখন মিলে গোলাপি ফুল হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি কি অসম্পূর্ণ প্রকটতা বা 1:2:1। পরিপূরক জিনের ক্ষেত্রে সাদা ফুলযুক্ত মিষ্টি মোটর, লাল ফুলযুক্ত মিষ্টি মোটর থাকবে। ফাইনালি অনুপাত আসবে 9:7। মিষ্টি মোটরের পার্সপেক্টিভে প্রোকোট এপিস্টাসে কি থাকবে, সাদা লেঘন সাদা ওয়াইন ডট, রঙিন এবং হচ্ছে সাদা দুইটা মিলায় হচ্ছে 13:3 অনুপাত আসবে। সো অনুপাত দেখে চিন্তা করবা যে কোনটা কি। দ্বৈত প্রচ্ছন্নের ক্ষেত্রে আবার 9:7 আসবে। এটা মেইনলি থাকে হচ্ছে মুখ বধির যারা, তাদের ক্ষেত্রে, মুখ বধিরের ক্ষেত্রে থাকে 9:7 অনুপাত এখানে পাওয়া যায়। বলা হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে রক্ততঞ্চন সংক্রান্ত বংশগতীয় রোগ, এটা তুমি দেখবে রক্ততঞ্চনের কারণে বংশগতীয় রোগ হিমোফিলিয়া মেইনলি হচ্ছে হয়। তোমাকে বলবে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যে রোগটা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া, এবং এটা কি মানে বংশানুক্রমে সঞ্চালিত হয়, এই হচ্ছে কথা। এটা আইডেন্টিফাই করার পরে এরপরে তোমার ওই ক্রসটা হচ্ছে চালাইতে হয়, ঠিক আছে। উদ্দীপকের লাল সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে বলা হয়েছে যে এটাও একটা বংশগতীয় রোগ, চোখে পারফেক্টলি কালার বুঝতে পারে না, সহজ কথা। এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর জনিত জটিলতা, সেক্ষেত্রে যেটা বলবে যে স্ত্রী হচ্ছে বা হচ্ছে মা হচ্ছে নেগেটিভ, বাচ্চা পজিটিভ, সেই ক্ষেত্রে কি সমস্যা হইতে পারে, এই আরএইচ এর সমস্যা হতে পারে। প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যা হয় না, সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে সমস্যা হয়। এরপর আরেকটা কথা, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কে কাকে ব্লাড দিতে পারবে, নেগেটিভ অলমোস্ট পজিটিভকে দিতে পারে বা পজিটিভ নেগেটিভকে হচ্ছে ব্লাড দিতে পারে না, এই হচ্ছে ওভারঅল কথা, এবং কে কাকে দিতে পারে কি না পারে। সংযোগকারী সূত্রের মাঝখানে যদি বলা হয় রেপটিলিয়ার পরে এভিস আসছে, মাঝখানে কে ছিল, মাঝখানে থেকে ছিল আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য তোমাকে আসলে বলতে হয়। সো এটার পরে ল্যামার্ক বাদের কথা যদি বলা হয়, তোমাকে যদি বলে যে পরিবৃত্তি নতুন প্রজাতি সৃষ্টির প্রয়োজনীয় কাঁচামাল, এটা কে বলছে, ডারউইন বলছে, এটা ডারউইনিজম। যদি কেউ বলে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, মানে আমি যে বৈশিষ্ট্যটা অর্জিত করছি আমি পরবর্তী প্রজন্মে সেটা চালাই দিব, এটা কে বলছে, ল্যামার্ক বলছে। এরপর আর কি থাকে, জিরাফের লম্বা গলা, মানে একটা জিরাফ আগে লম্বা গলা ছিল না, সে মনে করছিল যে আচ্ছা গাছের পাতা তো অনেক উপরে, আমি একটু চেষ্টা করি, তো চেষ্টা করতে করতে তার গলা উঠে গেছে, এটা হচ্ছে বলছে ল্যামার্ক। আর এরপরে বলছে হচ্ছে এটা হচ্ছে ওই প্রথম কথা আর কি, যে জিরাফের গ্রীবে অগ্রপথ লম্বা হওয়ার পেছনে ল্যামার্কবাদ, মানে অঙ্গের বারবার ব্যবহার করছে, অব্যবহার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটা হচ্ছে জিরাফের ক্ষেত্রে আসছে। আরেকটা কথা বলা হবে কুমির সদৃশ স্তন্যপায়ী এবং ডিম পাড়া প্রাণী, দেখতে কুমিরের মতো লাগে, মানে মানে মুখটা হচ্ছে তোমার হাঁসের মতো, এটাকে বলে প্লাটিপাস, এটা ম্যামেলিয়া, একটা প্লাটিপাস একটা ম্যামেলিয়া। সো এটা ডিমও পারে, মানে কিছু ম্যামেলিয়া ডিমও পারে, এটা হচ্ছে প্লাটিপাসের মাঝে পড়ছে আর কি। প্রাণীর আচরণের ক্ষেত্রে যদি আমি বলি, আগুনে হাত পড়লে দ্রুত আমি সরাই নিছি, চোখে মানে লাইট পড়লে তার সাথে সাথে বন্ধ করে নিছি। সো এই যে ব্যাপারগুলো আমাদের কাছে আসে, এগুলো হচ্ছে কি আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সহজাত একটা আচরণ আমাদের কাছে, প্রতিবর্ত আচরণ। এবং অভিজ্ঞতা ও শিক্ষাবিহীন বংশগতভাবে প্রাপ্ত স্বতঃস্ফূর্ত জন্মগত আচরণ, এটা জন্মগত, এবং এটা হচ্ছে কি প্রতিবর্ত। সো সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত প্রতিবর্ত ক্রিয়া এবং সহজাত আচরণ, সো এগুলো হচ্ছে কি সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি তোমাদের চিত্র দেখাইছিলাম। এবং এই পরের পার্টে হচ্ছে কি যেগুলো আমাদের একদম জন্মের সাথে সাথে পাই, সহজাত আচরণ। বলা হচ্ছে পাভলভের পরীক্ষা কি, একটা ফার্স্ট কুকুরকে খাবার দিছে ঘন্টা বাজানোর সময়, সো কুকুর এটা শিখছে, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এই ব্যাপারগুলো এখানে বলছে। আর ওভারঅল তোমাদের এই চিত্রটা দিবে আর কি, যে প্রথমে যখন খাবার খাওয়ায় নাই, ঘন্টা বাজালেও কিছু হয়নি, বাট একবার খাওয়ার মানে কি করছে, একবার হচ্ছে ঘন্টা বাজায় তারপর খাওয়াইছে, তারপর যখনই সে ঘন্টা বাজায় সে চিন্তা করে ওয়াও এখানে মনে হয় বিরিয়ানি, সো ওইটা দেখে তার হচ্ছে লালা ঝরে। সে হচ্ছে শিক্ষালব্ধ আচরণের প্রকার হয়ে যদি আমাকে বলা হয় কি কি শিক্ষালব্ধ আচরণ পেতে পারি আমরা, যে একটা হচ্ছে মাকড়সা জাল বোনার সময় বারবার লাঠি দিয়ে বাধা দিলে একসময় মাকড়সাটি বাধা পাওয়ার প্রবণতা সহনশীল হয়ে যায়, মানে অভ্যাস হয়ে যায় তার, বাধা যে পাইছে। এরপরে বলা হচ্ছে হাঁস মুরগি খাবার দেওয়ার সময় বিশেষ শব্দ করলেই সে আসে, সেটা হচ্ছে কি সাপেক্ষণ, মানে হচ্ছে সে আস্তে আস্তে শিখছে। বলা হচ্ছে ব্যাং কর্তৃক বিষাক্ত মিলিপোড মুখে নেওয়ার পর বিষাক্ত নিঃসরণে সে হচ্ছে তা বর্জন করে, পরবর্তীতে না খায়, মানে ব্যাং হচ্ছে একটা কি করছে আমাদের কাছে মিলিপোড নিছে, তারপর সে দেখলো এটা বিষাক্ত, তারপর আর খায়নি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ শিখন। আর ফাইনালি হচ্ছে এই যে হাঁস মুরগির ডিম ফুটে ছানা বের হওয়ার পরপরই মায়ের পিছে পিছে হাঁটা বা অনুকরণ করে, তাহলে এই যে মাকে অনুকরণ করতেছে, এটা কি ধরনের শেখা, এটা হচ্ছে অনুকরণ শিখন। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে মৌমাছির ভাব বিনিময়ের সমাজবদ্ধ আচরণ। সো মৌমাছির ক্ষেত্রে বলা হয়েছে সুশৃঙ্খল ভাব বিনিময় থাকে, কয়েক ধরনের সে হচ্ছে নৃত্য দেয়, বৃত্তাকারকে বলা হয় চক্রাকার, আর আট টাইপের যেটাকে বলা হয় ওয়াগল নৃত্য। এছাড়া হচ্ছে স্ত্রী রানী কি করে, ফেরোমন খননকারী সবাইকে হচ্ছে একসাথে রাখে। সঙ্গম উদ্যমের অংশ নেওয়া পুরুষ তারা হচ্ছে অলট্রুইজম প্রদর্শন করে, পরার্থপরতা। এবং রক্ষণাবেক্ষণ করে হচ্ছে কর্মী মৌমাছি। তো রক্ষণাবেক্ষণ কে করে, অলট্রুইজম কে করে, কে ফেরোমন খনন করে, এগুলো তার কিন্তু বৈশিষ্ট্যের মাঝখানে চলে আসে। বিদ্রোহ করতে পারে, বিদ্রোহ করার সময় মৌমাছি কি ধরনের নৃত্য দিবে, চক্রাকার এবং হচ্ছে ওয়াগল নৃত্য। 3 কাটা স্টিকলব্যাক মাছের কথা যদি বলা হয়, পুরুষ মাছ ফার্স্টে বাসা নির্মাণ করে, এরপরে সে জিগজ্যাগ মোশন করে হচ্ছে স্ত্রী সঙ্গীকে আকর্ষণ করে, এরপরে তার এখানে কি হয়, নিষেক হয়, ডিম পারে, এরপর স্ত্রীকে হচ্ছে ভাগায় দেয়।
নিষেকের পরে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া এবং বক্ষ পাখনা দ্বারা বাসার মধ্যে পানির স্রোত সৃষ্টি করা বা ফ্যানিং করা, ঠিক আছে, এটাকে মানে বাতাস দেওয়া, চিন্তা করবে এভাবে। পোনাগুলো ঝাঁক বাঁধা না শেখা পর্যন্ত বাসা পাহারা দেওয়া। তো এখানে হচ্ছে পুরুষ যে মাছটা সে হচ্ছে ম্যানেজমেন্টটা করে। পাখির পরিজনের ক্ষেত্রে পাখি হচ্ছে দেখা যায় যে যখন একটা জায়গায় ঠান্ডা পড়ে গেছে বেশি বা খাবার কম তখন সে পরিজন করে, এই হচ্ছে কথা। তো উত্তর গোলার্ধে তীব্র ঠান্ডা অনুকূল খাদ্য অনুসরণের জন্য দীর্ঘ আলোকোজ্জ্বল দিনের সন্ধানে বাংলাদেশে পরিযায়ী পাখিদের আগমন ঘটে, কিন্তু ঝড় ঝঞ্ঝায় সেগুলো হচ্ছে বেশিরভাগ মারা যায়। পাখির অপত্য লালন এবং বাৎসল্য যে আচরণ, প্রতিকূল পরিবেশে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য পিতামাতা কর্তৃক ডিম এবং অপত্য সন্তানের রক্ষণাবেক্ষণ, এগুলো কি অপত্য লালন বা বাৎসল্য আচরণ। কি এগুলো? অপত্য লালন বা বাৎসল্য আচরণ। সেম ভাবে এই যে বাসাকে পাহারা দেওয়া, স্ত্রী ধনেশ পাখি হচ্ছে গাছের কোটরে কাদা আটকে দেয়, পুরুষ পাখিটি বাইরে থেকে আহার নিয়ে আসে, সেগুলো হচ্ছে অপত্য লালনের অংশ। সেম ভাবে বাসা পাহারা দেওয়া, পানকড়ির ক্ষেত্রে, এগুলো সবই হচ্ছে কি যে বিভিন্ন পাখিদের জীবন ধারণে অপত্য লালন বা প্যারেন্টাল কেয়ার, বাৎসল্য আচরণের গুরুত্ব পদ্ধতি বিশ্লেষণ আমরা এখানে করতে পারি। সো আই হোপ আমি তোমাদের হচ্ছে ওভারঅল প্রতিটা বিষয় বুঝাতে পারছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো এক সময় এইচএসসি 26 ব্যাচের সাথে শেষ ক্লাস। আই হোপ তোমাদের প্রতিটা বিষয় হচ্ছে ওভারঅল একটা মাথায় ঢুকে গেছে, ফাইনাল একটা টাচে রিভিশন হয়ে গেছে। বেস্ট অফ লাক। এবং তোমাদের সাথে বায়োলজি রিলেটেড ক্লাসগুলো হচ্ছে আমার নতুন যে চ্যানেলটা সেটা হচ্ছে থাকবে, সো এখানে দেখবা দেয়া আছে। আর বাদ বাকি গাইডলাইন বা অন্যান্য সাবজেক্টের ক্লাস যেগুলো আছে সেটা হচ্ছে আমার এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেল থেকে হোপফুলি সামনে থেকে আনবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভালো একটা জার্নি ছিল তোমাদের সাথে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে দোয়া। এবং কখনো জীবনে মন খারাপ করো না, লাইফে হচ্ছে এক মানে একই রকম টাইম সবসময় থাকে না, ভালো দিন গেলে খারাপ দিন আসে, খারাপ দিন আসলে ভালো দিন আসে। তো কখনোই লাইফে হচ্ছে ডিপ্রেসড হওয়া যাবে না। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ সবাইকে।